আসসালামু আলাইকুম সবাইকে। শিক্ষাঙ্গনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো সবাই দ্রুত জয়েন করে ফেলো। আজকে আমাদের এইচএসসি কেমিস্ট্রি লাইভ ক্লাস, আজকে পার্ট 4। সবাই দ্রুত আজকে ক্লাসে জয়েন করে ফেলো এবং আজকে পার্ট 4। তো সবাই আমাকে একটু বলবা যে আমার সাউন্ড হচ্ছে তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আর হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি স্ক্রিন দেখা যাচ্ছে। আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা সেটা একটু আমাকে একটু জানাও। সবাই ক্লিয়ারলি আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা সেটা একটু জানাবে আমাকে। সাউন্ডে কোনো ইস্যু থাকলে সেটা জানাতে পারো, কারণ আমরা এখনই ক্লাসটা শুরু করব। আমাদের আজকের ক্লাস আমাদের পরিবেশ রসায়ন পার্ট 4। যারা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 ক্লাসগুলো করনি, তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে ক্লাসগুলো করে নিতে পারো। সাউন্ডে কোনো ইস্যু থাকলে সেটা জানাতে পারো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সাউন্ডে খুব সম্ভবত কোনো ইস্যু নেই, হওয়ার কথা না। হালকা যদি একটু সাউন্ড থেকে থাকে সেটা আমার ফ্যানের শব্দ হতে পারে, কারণ হচ্ছে মাথার উপর ফ্যান ঘুরছে, সেটার একটা সাউন্ড আসতে পারে হালকা। এর বাইরে আমি মনে করি যে সাউন্ড ক্লিয়ার ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করব। তো সবাই একটু দ্রুত একটু জয়েন করো, সবাই একটু দ্রুত একটু জয়েন করে ফেলো, যাতে করে আমরা ক্লাসটা দ্রুত শুরু করে ফেলতে পারি। যারা ক্লাসে আছো তোমরা হচ্ছে সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা সেটা ভাইয়াকে একটু জানাও। আমরা ক্লাসটা এখনই শুরু করব। আচ্ছা, দেখতে পাচ্ছি সাফা আসছো, শুনছি ভাইয়া, ঠিক আছে। তাহলে আমরা দেরি না করে আমাদের আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস শুরু করার শুরুতেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে প্রিভিয়াস যে হোমওয়ার্কটা ছিল, আমরা প্রত্যেক দিনই হোমওয়ার্ক দিচ্ছি এবং পরের ক্লাসে কিন্তু আমি হোমওয়ার্কগুলো আবার তোমাদেরকে করে দিচ্ছি। এটা করলে যেটা হয় সেটা হচ্ছে আগের দিনের পড়াটা আরেকবার একটু তোমাদের মেমোরাইজ হয়ে যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গত ক্লাসে আমি তোমাদেরকে 7টা হোমওয়ার্ক দিয়েছিলাম। তো আমরা ঝটপট 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা হচ্ছে হোমওয়ার্কগুলো সলভ করে ফেলবো। যারা বাসায় করেছো তো করেছোই, আর যারা করনি তারা হচ্ছে সেগুলো একটু দেখে ফেলো কিভাবে করতে হয়, ঠিক আছে। তো আমরা শুরুতেই আমাদের যে হোমওয়ার্কটা সেটা হচ্ছে আজকে আমরা করে ফেলছি। তারপর হচ্ছে আমরা আমাদের পরবর্তী যে টপিকগুলো সেগুলোতে পড়াশোনায় চলে যাব, ঠিক আছে। তাহলে আমরা শুরু করছি আমাদের হোমওয়ার্ক দিয়ে। আমরা আমাদের আজকে পড়াটা আমরা শুরু করছি। তো আমাদের হোমওয়ার্কে আমরা যদি খেয়াল করি, আমাদের আজকে আমরা পড়ব মূলত ডাল্টনের আংশিক চাপ সূত্র। এটা দিয়ে আমাদের পড়াশোনা আজকে আমরা শুরু করব। বাট তার আগে আমি গত ক্লাসে আমাদের এই যে পার্ট 3-তে যে হোমওয়ার্কগুলো ছিল সেই হোমওয়ার্কগুলো আমি কি করব, আগে হচ্ছে আমরা এগুলো সলভ করব, ঠিক আছে। হোমওয়ার্কগুলো আমরা আগে সলভ করে ফেলি। তাহলে আমাদের পার্ট 3 আমাদের যে প্রথম যে এইচডাব্লিউ ম্যাথটা ছিল সেটা ছিল, খেয়াল করে দেখো তোমরা, যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তারপর হচ্ছে আমাদের 770 মিলিমিটার পারদচাপ ছিল, 408 সেন্টিমিটার কিউব আয়তন ছিল এবং 0.455 গ্রাম গ্যাস ছিল। তাহলে এই ম্যাথটা যদি আমরা একটু করি, তাহলে আমি এখানে কি লিখব? আমি লিখব HW সলিউশন অফ পার্ট 3। তা আজকে আমাদের পার্ট 4 এর ক্লাস। তো পার্ট 4 এর ক্লাসে আমরা HW সলিউশন করব প্রথমে, যেটা হচ্ছে পার্ট 3 এর সলিউশন। তাহলে HW সলিউশন অফ পার্ট 3। তাহলে আমরা যদি পার্ট 3 এর সলিউশনটা নিয়ে আমরা একটু আলোচনা করি, তাহলে আমাদের প্রথম যে ম্যাথটা ছিল আমি লিখে দিচ্ছি। প্রথম ম্যাথটা 1 নাম্বার। আমাদের 1 নাম্বার ম্যাথে আমাদের কি বলা আছে খেয়াল করো। আমাদের বলা আছে এখানে আমাদের দেওয়া আছে আমাদের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, তার মানে তাপমাত্রা টি এটা হচ্ছে আমাদের 35 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে আমাদের 308 কেলভিন। তারপরে আমাদের দেওয়া ছিল চাপ 770 মিলিমিটার পারদচাপ, পি হচ্ছে 770 মিলিমিটার পারদচাপ। তো ভাইয়া তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম পিটাকে আমরা কি করব? এটিএমে নিয়ে যাব অথবা প্যাসকেলে নিয়ে যাব। তো এখানে আসলে এটাকে এটিএমে নিয়ে যাব, আমরা এটিএমে নিয়ে যাব। তাহলে 760 দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি 1 এটিএম সমান 760 মিলিমিটার পারদচাপ। তাহলে 770কে 760 দিয়ে ভাগ করলে জিনিসটা আমাদের এটিএমে চলে আসবে। তাহলে এটিএম এককে মানটা আমাদের কত আসতেছে? মান আসবে 770 ডিভাইডেড বাই 760, 1.013 এটিএম। এত এটিএম পাবো আমরা। তারপর আমরা যদি দেখি আমাদের আয়তন ভি, আয়তন কত দেওয়া আছে? আয়তন দেখো আমাদের দেওয়া আছে এখানে 408 সেন্টিমিটার কিউব। এইটা 408 সেন্টিমিটার কিউব। তাহলে 408 সেন্টিমিটার কিউব মানে কি? 408 মিলিলিটার। 408 মিলিলিটার, কারণ আমরা জানি 1 সেন্টিমিটার কিউব যে কথা 1 ml একই কথা। তাহলে এটাকে যদি আমরা লিটারে নিই, কী করতে হবে? 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে এটা আসবে 0.408 লিটার। ঠিক আছে। এবং আরেকটা জিনিস আমাদের দেওয়া আছে, দেখো আমাদের দেওয়া আছে গ্যাসটার ভর দেওয়া আছে W 0.455 গ্রাম। আমাদের দেওয়া আছে W হচ্ছে 0.455 গ্রাম। আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে গ্যাসটির পাত্রে রক্ষিত অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো, মানে আমাদেরকে ক্যাপিটাল এম বের করতে বলেছে। তাহলে আমাদেরকে এম বের করতে বলেছে, বাট এখানে আমাদের কি লাগবে? আর লাগবে, মোলার গ্যাস ধ্রুবক লাগবে। আমরা জানি চাপটা যদি এটিএম এককে থাকে আর আয়তনটা যদি লিটার এককে থাকে, তাহলে মোলার গ্যাস ধ্রুবকের মান আসে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। আমরা বের করবো কি? আমরা বের করব এম, অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর বের করব। তো তারপর আমরা কি লিখবো? আমরা লিখবো আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ। আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এখান থেকে আমরা লিখবো বা পিভি ইকুয়াল টু এন এর মান কি? ডব্লিউ বাই এম আর টি। তাহলে এখান থেকে আমরা এম বের করবো, ক্যাপিটাল এম, বা ক্যাপিটাল এম ইকুয়াল টু আসবে আমাদের ডব্লিউ আর টি, আর নিচে চলে যাবে পিভি, নিচে চলে যাবে আমাদের পিভি। ঠিক আছে। তো তারপরে আমরা কি করব? এটার সমান, এটার পরে আমরা কি করব? আমি একটু এই পাশে করে দিই। আচ্ছা, আমি নিচেই করি। ঠিক আছে। তাহলে সমান বা আমাদের এম ইকুয়াল টু কত আসবে? মান বসিয়ে দিই। ডব্লিউর মান কত? ডব্লিউর মান হচ্ছে আমাদের 0.455, আর এর মান হচ্ছে আমাদের 0.0821। টেম্পারেচার ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 308 কেলভিন। তারপর পি হচ্ছে আমাদের যদি এটিএম এককে থাকে তাহলে পি হচ্ছে 1.013 এটিএম, 1.013 এটিএম, আর ভি ছিল আমাদের 0.408 লিটার। তাহলে এই হিসাব করলে আমাদের এম এর মান চলে আসবে গ্রাম পার মোল এককে। আমরা জানি এম এর মান গ্রাম পার মোল এককে আসে। তাহলে এম এর মান কত আসবে? উপরে 0.455 ইন্টু 0.0821 ইন্টু 308 ডিভাইডেড বাই 1.013 ইন্টু 0.408, হিসাব করলে আসবে 27.83। 837, তার মানে 27.84 বলা যায়, বা 27.8 লিখলেই চলবে। আর এককটা কি? গ্রাম পার মোল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথের আনসার। ঠিক আছে। তো এটা আমাদের প্রথম ম্যাথ ছিল, লাস্ট ক্লাসের প্রথম ম্যাথ ছিল এটা। তারপর আমরা যদি দেখি আমাদের দ্বিতীয় যে বাড়ি কাজটা ছিল সেটা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, টি দেওয়া আছে, চাপ দেওয়া আছে কিলো প্যাসকেল এককে, এটিএমে নিয়ে যাব। তারপর আমাদের গ্রাম দেওয়া আছে, ডব্লিউ দেওয়া আছে, অক্সিজেন বলা আছে, তার মানে এম বের করতে পারবা। অক্সিজেন আণবিক ভর হচ্ছে 32। বলছে অভ্যন্তরে অক্সিজেন গ্যাসের আয়তন কত? ভি বের করতে বলেছে। ঠিক আছে, ভি বের করতে বলেছে। তাহলে এটাকেও আমরা লিটার এটিএম এককে করি। লিটার এটিএম এককে করলে এটা আমাদের জন্য সুবিধা হয়, কারণ আমরা সব ধরনের ম্যাথগুলো কী করতেছি? লিটার এটিএম এককেই করতেছি। তাহলে আমি যদি এটার মানগুলো যদি বসাই, এখানে আমাদের কি দেওয়া আছে? এখানে আমাদের দেওয়া আছে তাপমাত্রা টি, টি সমান আমাদের দেওয়া আছে 37 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াস, তার মানে
310 কেলভিন। তারপর আমাদের পি কত দেওয়া ছিল? পি দেওয়া ছিল আমাদের 95.95 কিলো প্যাসকেল। 95.95 কিলো প্যাসকেল। আমরা এটাকে কিসে নিব? এটিএম এককে নিব। তো জানো তোমরা 1 এটিএম সমান হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। তাহলে আমরা যে মানটা পেয়েছি সেটাকে 101.325 দিয়ে ভাগ করলে আমরা কিলো প্যাসকেল এককটাকে এটিএম এককে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি এটিএম এককে নিতে পারি তাহলে আমাদের এটিএম এককে মানটা কত আসবে দেখো, 95.95 ডিভাইডেড বাই 101.325, এটা আসবে 0.9469, তার মানে 0.947 লেখা যায়, 0.947 এটিএম। ঠিক আছে, আমাদের টেম্পারেচারটা হচ্ছে 0.947 এটিএম। তারপর কি দেওয়া আছে? 16 গ্রাম। ডব্লিউ দেওয়া আছে, ডব্লিউ হচ্ছে 16 গ্রাম। তারপর কি দেওয়া আছে? অক্সিজেন গ্যাস। তাহলে অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত? 32 গ্রাম পার মোল। গ্রাম পার মোল। আমাকে বের করতে বলছে আয়তন কত, ভি কত। আর তার আগে আর এর মানটা লিখে নাও। যেহেতু তুমি পি চাপটাকে তুমি এটিএম এককে নিয়েছো, তার মানে আর এর মান বসাবা 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। তার মানে আমাদেরকে বলছে আয়তন বের করতে, আয়তন ভির মানটা কত আসবে? একক কি আসবে? লিটার এককে আসবে। আমাদেরকে বের করতে বলছে ভি ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা লিখব, আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি। আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা ভি ইকুয়াল টু এনআরটি ডিভাইডেড বাই পি। কিন্তু এন তো সরাসরি দেওয়া নাই, ডব্লিউ বাই এম আকারে দেওয়া আছে। তাহলে আমরা আসলে কি পাচ্ছি? ভি ইকুয়াল টু এন এর মান কত? ডব্লিউ বাই এম। তাহলে উপরে হচ্ছে ডব্লিউ আর টি আর নিচে হচ্ছে এমপি এমপি এমপি। ঠিক আছে, এই ডব্লিউ বাই এম হচ্ছে এন এর মান। তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ডব্লিউর মান কত? ডব্লিউর মান দেওয়া ছিল 16 গ্রাম, আর হচ্ছে 0.0821, টেম্পারেচার দেওয়া আছে 37 ডিগ্রি সেলসিয়াস মানে 310 কেলভিন, এম হচ্ছে 32 গ্রাম পার মোল, আর পি হচ্ছে 0.947। ঠিক আছে, এটা আমরা বের করেছি 95.95 কিলো প্যাসকেলকে আমরা এটিএমে নিয়ে এত পাই। তাহলে সেখান থেকে আমরা ভি এর মানটা কত পাই? ভি এর মান আমরা পাবো উপরে 16 গুণ 0.0821 ইন্টু 310 ডিভাইডেড বাই 32 ইন্টু 0.947। আমাদের আনসার আসবে 13.437, তার মানে 13.44 লিটার। তাহলে আমাদের কন্ডিশন, যে কন্ডিশন দেওয়া ছিল সেই কন্ডিশনে আমাদের আয়তনটা কত আসবে? 13.44 লিটার। ঠিক আছে, তাহলে আমরা যে পরের ম্যাথটা যদি দেখি, পরের ম্যাথটাতে আমরা যদি যাই, পরের ম্যাথটাতে আমাদেরকে বলছে পাত্রের অভ্যন্তরে নাইট্রোজেনের তাপমাত্রা কত। নাইট্রোজেনের আয়তন দেওয়া আছে ভি, চাপ দেওয়া আছে এটিএম এককে, তারপর মোল দেওয়া আছে 203 মোল, এন এর মান দেওয়া আছে, নাইট্রোজেন গ্যাস বলা আছে। তার মানে এখান থেকে তুমি ক্যাপিটাল এম বের করতে পারবা, আণবিক ভর বের করতে পারবা। তোমাকে বের করতে বলছে তাপমাত্রা টি কত। তাহলে এটাও আমাদের সেম। তো আমাদের এখানে কি কি দেওয়া আছে আমি যে একটু লিখে নেই। এখানে আমাদের তাপমাত্রা বের করতে বলেছে, আয়তন দেওয়া আছে 25 ml। আয়তন ভি ইকুয়াল টু 25 ml। তাহলে এটাকে আমরা যদি 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো? 0.025 লিটার পাবো, অথবা 25 ইন্টু 10⁻³ বলতে পারি। ঠিক আছে, 0.025 লিটার। আচ্ছা, 0.025 লিটার, 0.025 লিটার। তারপর আমরা যদি দেখি আমাদের চাপ দেওয়া আছে 143.5 এটিএম, পি ইকুয়াল টু 143.5 এটিএম অ্যাটমসফেরিক প্রেশার। তারপর আমাদের মোল দেওয়া আছে 203 মোল, এন এর মান দেওয়া আছে 203 মোল। আমাদের গ্যাসের নাম বলা আছে নাইট্রোজেন গ্যাস। তাহলে এখান থেকে আমরা এম বের করতে পারবো। নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে 28 গ্রাম পার মোল। আর এর মান কি হবে? যেহেতু ভি লিটারে এবং পি এটিএমে নিয়েছি, তার মানে আর এর মান আসবে 0.0821 লিটার অ্যাটমসফেরিক প্রেশার পার মোল পার কেলভিন। পার মোল পার কেলভিন আমাদের বের করতে হবে কি? টি এর মান। তাহলে সেম সূত্র পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে করব। তাহলে আমরা লিখব, আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এখান থেকে আমরা টি এর মান বের করব। তাহলে আমাদের খেয়াল করে দেখো, যেহেতু আমাদের এন দেওয়াই আছে, হ্যাঁ, যেহেতু আমাদের এন দেওয়াই আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর এম লাগবে না। আসলে এমটা আমাদের আর প্রয়োজন নাই, কারণ এন ইকুয়াল টু কি? ডব্লিউ বাই এম। বাট আমার সরাসরি ছোটো হাতের এন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে টি ইকুয়াল টু কি আসবে? টি ইকুয়াল টু আসবে পিবি বাই এনআর। মানে এখানে আমাদের এম আসলে না বের করলেও চলতো। এই যে এম 28 গ্রাম পার মোল, এটা আসলে না বের করলেও চলতো, কারণ সরাসরি আমার মোল 203 মোল দেওয়া আছে। ঠিক আছে,
তাহলে এটা সমান আমরা কি লিখব, এটা সমান আমরা লিখব বা টি ইকুয়াল টু টেম্পারেচার বের করব, পি এর মান কত বসাবো, পি এর মান হচ্ছে 143.5, ভি এর মান কত, ভি এর মান 0.025 লিটার, এন এর মান কত 203 মোল, আর এর মান কত 0.0821। তাহলে হিসেব করলে আমাদের টেম্পারেচারটা কত আসবে, টেম্পারেচারটা আসবে আমাদের উপরে হবে 143.5 ইন্টু 0.025 ডিভাইডেড বাই 203 ইন্টু 0.0821। তাহলে হিসাব করলে আসবে 143.5 ইন্টু 0.025 না 0.025 লিটার, আর হচ্ছে মোল হচ্ছে 203 মোল। ঠিক আছে, এটা হিসেব করলে এটার মানটা অনেক কম আসে, 0.215 এককটা কিসে আসবে, কেলভিন এককে আসবে। তাহলে এটাকে যদি ডিগ্রি সেলসিয়াসে নিতে চাই দেখবা মাইনাসের মান আসবে। তাহলে টি সমান আমাদের আসলে কত আসবে, আমরা জানি সেলসিয়াস থেকে কেলভিনে গেলে 273 যোগ করতে হয়। তাহলে কেলভিন থেকে সেলসিয়াসে গেলে কি করতে হবে, যা পেয়েছো তাকে 273, তা থেকে 273 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এটা আমাদের ডিগ্রি সেলসিয়াসে যাবে। ঠিক আছে, তাহলে টেম্পারেচারটা কিন্তু আমাদের নেগেটিভ আসবে, টেম্পারেচারটা নেগেটিভ আসবে। তাহলে মাইনাস 273 করে দাও, মাইনাস 272.78 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা হিমাঙ্কের তাপমাত্রা, এটা কিন্তু বরফের মানে ঠান্ডা, খুবই ঠান্ডা তাপমাত্রা। মাইনাস 272.78 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা থাকতো তাহলে আমাদের এই জিনিসগুলো আমরা পেতাম। ঠিক আছে, তো মান খুব কম আসতে পারে। এখন পরীক্ষায় তুমি চাচ্ছ না যে ডিগ্রি সেলসিয়াসে নিতে অঙ্কটা, তাহলে কেলভিনে রেখে দিবা, কেলভিন পর্যন্ত করলেই চলবে, কেলভিন 0.15 করলেই চলবে। তারপরে আসো আমরা 4 নাম্বার ম্যাথটা আমরা দেখে ফেলি। আমাদের চতুর্থ যে ম্যাথটা ছিল, গ্যাসের অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর কত, এম কত, টেম্পারেচার দেওয়া আছে, প্রেশার দেওয়া আছে 1.15 ATM, আয়তন দেওয়া আছে মিটার কিউবে, আর ভর দেওয়া আছে, গ্যাসটার ভর দেওয়া আছে। তাহলে চলো বের করি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে টেম্পারেচার দেওয়া আছে, এখানে টেম্পারেচার টি হচ্ছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 298 কেলভিন। তারপর হচ্ছে আমাদের চাপ দেওয়া আছে 1.15 ATM চাপ, 1.15 অ্যাটমসফেরিক প্রেশার চাপ। তারপর আমাদের আয়তন দেওয়া আছে 1.54 ইন্টু 10⁻² মিটার কিউব, 1.54 ইন্টু 10⁻² মিটার কিউব। বাট আয়তনটাকে আমরা কী করব, লিটারে কনভার্ট করব। তো আমরা জানি 1 মিটার কিউব সমান 1000 লিটার, তো এটাকে আমরা 1000 দিয়ে গুণ করব। 1000 দিয়ে যদি গুণ করো মানে কি 10 কিউব দিয়ে গুণ করবা, 10 কিউব দিয়ে গুণ করলে এটার মান চলে আসবে 15.4 লিটার। ঠিক আছে, এটা ক্যালকুলেটর করলে তোমরা পেয়ে যাবা, যেটা আসছে সেটাকে 1000 দিয়ে গুণ করবা, তাহলে লিটারে চলে যাবে। তারপর হচ্ছে আমাদের কি লাগবে, তারপর হচ্ছে কেজিতে দেওয়া আছে, এটাকে আমরা গ্রামে নিব, কারণ কি আণবিক ভরটা আমরা গ্রামে চাচ্ছি। তাহলে কেজি 1.184 কেজি, ডব্লিউ ইকুয়াল টু 1.184 ইন্টু 10⁻² কেজি। তো আমরা কেজিকে যদি গ্রামে নেই কী করতে হবে, এটাও 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 1000 দিয়ে গুণ করলে এটা আসবে 11.84 গ্রাম আসবে। ঠিক আছে, তো এই ম্যাথটাতে কিন্তু এই দুইটা জিনিসকে আমাদের কনভার্ট করা লাগছে। আয়তনটাকে মিটার কিউব থেকে লিটারে নিয়েছি এবং কেজিটাকে কিলোগ্রাম থেকে গ্রামে নিয়েছি। ঠিক আছে, আয়তন এবং ভরকে আমরা কনভার্ট করেছি। এখন পি আর ভি কিসে নিলাম, আমরা পি নিলাম এটিএম এককে, ভি নিলাম লিটার এককে। তার মানে আর এর মান কত আসবে, 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। আমরা বের করবো কি, অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর কত, এম কত, এম কত। তাহলে আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে বা পিভি ইকুয়াল টু ডব্লিউ বাই এমআরটি, বা এম ইকুয়াল টু WRT ডিভাইডেড বাই পিভি। এখন আমরা সব কিছুর মান বসিয়ে দিলেই হবে। তাহলে দেখো, বা এম ইকুয়াল টু ডব্লিউ কত পেয়েছি, ডব্লিউ পেয়েছি আমরা 11.84 গ্রাম, আর এর মান বসাবো 0.0821, টেম্পারেচার পেয়েছিলাম 25 ডিগ্রি, তার মানে 298 কেলভিন। তারপর পি পেয়েছিলাম কত, পি আমরা কত পেয়েছি, পি পেয়েছি আমরা 1.15 ATM, 1.15 ATM। আর ভি এর মান আমরা কত পেয়েছি, ভি এর মান পেয়েছি 15.4 লিটার, 15.4 লিটার। তো আমরা যদি এই সব কিছুকে এখন যদি হিসেব করি তাহলে আমাদের আণবিক ভর এম চলে আসবে। এককটা কী হবে, গ্রাম পার মোল, গ্রাম পার মোল। হ্যাঁ, গ্রাম পার মোল এভাবেও লেখা যায়। তাহলে এককটা বের করে ফেলি, 11.84 ইন্টু 0.0821 ইন্টু 298 ডিভাইডেড বাই 1.15 ইন্টু 15.4।
আসবে 16.356, তার মানে 16.36 গ্রাম পার মোল। তো আশা করি আমরা এই ম্যাথটাও বুঝতে পেরেছি। আমরা যদি পরের ম্যাথটা যদি দেখি, তাহলে আমরা যদি পরের ম্যাথটা যদি দেখি 5 নাম্বার ম্যাথ, যেটাতে আমাকে ঘনত্ব দেওয়া আছে ডি, তারপর এটিএম দেওয়া আছে চাপ, তাপমাত্রা দেওয়া আছে, আণবিক ভর বের করতে বলছে। তোমরা ঘনত্বের সূত্র সরাসরি মুখস্থ করিয়েছি। ঘনত্বের সূত্র ছিল ডি ইকুয়াল টু পিএম বাই আরটি, ডি ইকুয়াল টু পিএম বাই আরটি। তাহলে সরাসরি ওই সূত্র দিয়ে আমরা ম্যাথটা করে ফেলতে পারবো। তাহলে ঘনত্বের সূত্র আমাদের ছিল, আমরা জানি ডি ইকুয়াল টু পিএম বাই আরটি, ডি ইকুয়াল টু পিএম ডিভাইডেড বাই আরটি। তাহলে এখানে আমাদের পি কত? এখানে আমাদের পি হচ্ছে 1 ATM, এই যে 1 ATM, আমি এটা আর বসাচ্ছি না কিছু, হ্যাঁ সরাসরি করে ফেলি। এম কত? এম আমাদের বের করতে হবে, তাই না? এম আমাদের বের করতে হবে। আচ্ছা সরি, আমি আগে এম হিসাব করে ফেলি, এম এর সূত্রটা দাঁড় করাই ফেলি। এম বের করতে হবে, তাই না? অজ্ঞাত গ্যাসটি আণবিক ভর বের করতে হবে, অজ্ঞাত গ্যাসটি আণবিক ভর বের করতে হবে। তাহলে বা পি এম ইকুয়াল টু কী হবে? ডিআরটি। তাহলে এম ইকুয়াল টু কী হবে? এম ইকুয়াল টু হবে ডিআরটি বাই পি। আমরা কেন সিদ্ধান্ত নিলাম যে এই সূত্রটা আমরা ডি ইকুয়াল টু পি এম বাই আরটি দিয়ে করব? কারণ আমাদের ঘনত্ব দেওয়া আছে প্রশ্নে ঘনত্ব দেওয়া আছে, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সূত্রটা আমরা ডি ইকুয়াল টু পি এম বাই আরটি এই ফর্মুলাটা দিয়ে করব। তো এখন এই এম এর মান কী আসবে? ডি এর মান কত দেখো তো? ডি এর মান হচ্ছে 1.792 গ্রাম পার লিটার, 1.792। তারপর আর এর মান কত বসাবো? 0.0821। টি কত বসাবো? টি দেওয়া আছে 400 কেলভিন, 400 কেলভিন। আর পি কত দেওয়া আছে? পি দেখো এটিএমই দেওয়া আছে 1 ATM। তাহলে এখান থেকে আমাদের এম এর মানটা চলে আসবে। তাহলে এখান থেকে আমাদের এম এর মান কত আসবে? এম এর মান আসবে 1.792 ইন্টু 0.0821 ইন্টু 400, 58.85 আসবে, 58.85 একক কি? গ্রাম পার মোল। তাহলে এটা হচ্ছে আমাদের 5 নাম্বার অঙ্কের উত্তর, ঠিক আছে? 5 নাম্বার অঙ্কের উত্তর হচ্ছে 58.85 গ্রাম পার মোল। তারপর আমরা যদি দেখি আমাদের 6 নাম্বার ম্যাথটা কি ছিল? আমাদের ষষ্ঠ ম্যাথ ছিল এসটিপিতে। এটা ছিল ওই যে কোন গ্যাস কতটুকু পরিমাণ অবশিষ্ট থাকবে, এই অঙ্কটা ছিল। আচ্ছা, এই অঙ্কটা আমি পরে করাই, তার আগে আমি হচ্ছে 7 নাম্বার অঙ্কটা করে ফেলি, যেহেতু একই টাইপের ম্যাথ আর কি। 7 নাম্বারটা আগে করে ফেলি আমরা। 7 নাম্বার ম্যাথটা কি ছিল? 7 নাম্বার ম্যাথ ছিল এসএটিপি কন্ডিশন ছিল। এটা একটু ঘুরিয়ে দিয়েছিলাম ভাইয়া, এসটিপি বলি নাই, এসএটিপি বলছি। গ্যাসটির আণবিক ভর কত বের করতে বলেছে, তার মানে এম কত বের করতে বলেছে? 255 সেন্টিমিটার কিউব দেওয়া আছে এবং 0.464 গ্রাম দেওয়া আছে, তার মানে ভি দেওয়া আছে, ডব্লিউ দেওয়া আছে। আর ভাইয়া এসএটিপি মানে কি বলতো? এসএটিপি মানে হচ্ছে আমাদের টেম্পারেচারটা হবে 25 ডিগ্রি সেলসিয়াস কক্ষ তাপমাত্রা, আর এসএটিপিতে আমাদের চাপটা কত হয়? 100 কিলো প্যাসকেল হয়। তাহলে এসএটিপি বলার সাথে সাথে আমরা বুঝে যাব যে আমাদের টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস আর চাপ হচ্ছে 100 কিলো প্যাসকেল, ঠিক আছে? যেমন এসটিপি বললে আমরা কি বুঝে যাই? এসটিপি মানে হচ্ছে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হচ্ছে 101.325 কিলো প্যাসকেল, ঠিক আছে? এসটিপিতে চাপ হচ্ছে 10-13-25 প্যাসকেল আর এসএটিপিতে হচ্ছে 1 লক্ষ প্যাসকেল। ওকে, তাহলে এই মানগুলো আমরা বসাবো। এসএটিপি বলছে, তাহলে এখানে কিন্তু আমরা ঘুরিয়ে ফেলতে পারি যে এসএটিপি আসলে কি। তাহলে এখানে এসএটিপি যেহেতু বলছে, এসএটিপিতে টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, এটা উদ্দীপকে দেওয়া নাই, বাট উদ্দীপকে এসএটিপি কথাটা বলা আছে, ঠিক আছে? তারপর এসএটিপিতে চাপ কত? চাপ হচ্ছে 100 কিলো প্যাসকেল। তাহলে 100 কিলো প্যাসকেল মানে কি? এটাকে আমরা কি করব? 100টাকে আমরা 101.325 দিয়ে ভাগ করব, ঠিক আছে? ভাগ করলে সেটা আমাদের কিসে চলে আসবে? এটিএমে চলে আসবে। তাহলে আমাদের আসবে 100 ডিভাইডেড বাই 101.325, অর্থাৎ 0.9869, তার মানে 987 এটিএমে চলে আসছে। তারপর আমাদের আয়তন দেওয়া আছে, আয়তন কত দেওয়া আছে? 255 সেন্টিমিটার কিউব, 255 সেন্টিমিটার কিউব। 255 সেন্টিমিটার কিউব মানে কি? মানে হচ্ছে 255 মিলিলিটার। তাহলে এটাকে আমরা কি করব? লিটারে নিব। তাহলে এটাকে আমরা যদি লিটারে নিই তাহলে আমাদের কত আসবে? 0.255 লিটার, ঠিক আছে? তারপর আমাদের ডব্লিউ, গ্যাসটির ভর কত দেওয়া আছে? গ্যাসটির ভর দেওয়া আছে 0.464 গ্রাম,
0.464 গ্রাম। তাহলে যেহেতু আমি পিকে এটিএমে নিয়েছি এবং ভিকে লিটারে নিয়েছি, অর্থাৎ আর এর মান কত আসবে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। আমরা বের করব কি, আমরা বের করব আমাদের আণবিক ভর কত, এম কত, এম ইকুয়াল টু হোয়াট। তো আমরা এটার ফর্মুলাটা আবার একবার লিখে ফেলি। আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে বা আমরা লিখতে পারি পিভি ইকুয়াল টু ডব্লিউ বাই এম আরটি। এই এমটাই আমরা বের করব। তাহলে আমরা লিখব বা এম ইকুয়াল টু ডব্লিউ আরটি ডিভাইডেড বাই পিভি। তাহলে আমরা লিখব বা এম ইকুয়াল টু, মান বসিয়ে দিব। ডব্লিউর মান কত ছিল, ডব্লিউর মান ছিল আমাদের 0.464, আর এর মান 0.0821, টি এর মান হচ্ছে আমাদের কত, টি এর মান হচ্ছে আমাদের এসএটিপি যেহেতু বলছে তার মানে 298 কেলভিন, এবং পি এর মান কত, পি এর মান আসছে 0.987 এটিএম, আর ভি এর মান কত আসছে, ভি এর মান আমাদের দেওয়া আছে 255 সেন্টিমিটার কিউব, অর্থাৎ 0.255 লিটার। তো এই সব কিছু বসিয়ে দিলে আমরা কি পাবো, আমরা আণবিক ভরটা পেয়ে যাব। তাহলে এম এর মান কত আসবে, এম এর মান আসবে উপরে হবে 0.464 ইন্টু 0.0821 ইন্টু 298 ডিভাইডেড বাই 0.987 ইন্টু 0.255, হিসাব করলে আসবে 45.1। তাহলে আমাদের আণবিক ভরটা আসবে 45.1 গ্রাম পার মোল। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার ম্যাথের আনসার। এবং আমাদের আরেকটা ম্যাথ বাকি আছে, সেটা কি, সেটা হচ্ছে 6 নাম্বার ম্যাথটা। 6 নাম্বার ম্যাথ আমি গতকাল তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যদি আমরা দেখি যে কোনো একটা অ্যালকেনকে দহন করা হচ্ছে, অ্যালকেনকে দহন করলে আমার অবশিষ্ট কি থাকে, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন থাকে। কার্বন ডাই অক্সাইড কতটুকু থাকবে, যতটুকু অ্যালকেন ততটুকু কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তাহলে 65 ml অ্যালকেন, 65 ml অ্যালকেন হলে আমাদের কার্বন ডাই অক্সাইড কতটুকু তৈরি হবে, যতটুকুই তৈরি হবে না, এটার মোলের হিসেবে তৈরি হবে আর কি। আমরা একটু দেখব মোলের হিসেবে কিভাবে তৈরি হয়। তাহলে 65 ml ইথেনকে আমরা যদি 200 ml অক্সিজেন সাথে মিশ্রিত করি, তাহলে বিক্রিয়ার পর কোন কোন গ্যাস কী পরিমাণ অবশিষ্ট থাকবে। তাহলে প্রথমে আমরা বিক্রিয়াটা লিখে ফেলব। আমরা লিখব বিক্রিয়াটি নিম্নরূপ, বিক্রিয়াটি হবে আমাদের ইথেন C2H6, এটার সাথে আমরা কিসের বিক্রিয়া দিব, অক্সিজেনের বিক্রিয়া দিব। এদের বিক্রিয়া কী তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এবং পানি তৈরি হয়। পানিটা কি, লিকুইড, পানিটা হচ্ছে আমাদের লিকুইড। তাহলে পানির জিনিস এখানে আসবে না, কারণ আমাকে বলছে কতটুকু গ্যাস তৈরি হবে। কার্বন ডাই অক্সাইডটা কি, গ্যাস, অক্সিজেনটা কি, গ্যাস, এবং অ্যালকেনটাও কি, গ্যাস। ঠিক আছে, তাহলে বিক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি কার্বন 2টা, তাহলে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে 2টা, হাইড্রোজেন 6টা, তার মানে পানি তৈরি হবে 3 মোল, আর অক্সিজেন কতটুকু তৈরি হয়, x + y/4, এটা হিসাব করলে এটা আসবে এখানে 7/2 মোল অক্সিজেন তৈরি হবে। ঠিক আছে, এখন বিক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মিথেন দেখো, ইথেন দেখো, 1 মোল ইথেন থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে কত, 2 মোল। তাহলে আমরা এইভাবে লিখব, বিক্রিয়া থেকে দেখা যায় বা দেখা যাচ্ছে বা দেখা যায়, এই দেখো ইথেন কতটুক, এই যে ইথেন কতটুক, 1 মোল, কারণ ইথেনের আগে কিছু নাই, তার মানে 1। তাহলে 1 মোল। এখন 1 মোল মানে কি, আচ্ছা আমি একটা কাজ করি, আমি এগুলো যেহেতু ml দেওয়া আছে সবগুলো লিখে ফেলি। বিক্রিয়া থেকে দেখা যায় 22.4 লিটার ইথেনের সাথে, ইথেন থেকে তৈরি হবে আমাদের 2 × 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, আচ্ছা আবার পানির ক্ষেত্রে 3 × 22.4 লিটার লিখো না, কারণ পানি কি, লিকুইড, পানি কিন্তু গ্যাস না। ওকে, আর অক্সিজেন কতটুকু তৈরি হবে বলো তো, অক্সিজেন তৈরি হবে 7/2 × 22.4 লিটার। মানে আমার 22.4 লিটার ইথেনকে আমি যদি সম্পূর্ণরূপে যদি পোড়াতে চাই, দহন করতে চাই, তাহলে আমাদের 7/2 × 22.4 লিটার অক্সিজেন লাগবে। ঠিক আছে, এতটুকু অক্সিজেন লাগবে। তাহলে আমরা বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি 22.4 লিটার ইথেন থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ কতটুকু, পরিমাণ হচ্ছে 2 × 22.4 লিটার, 22.4 লিটার। কিন্তু আমি ইথেন কতটুকু ছিল দেখো তো প্রশ্নে, 65 ml ইথেন ছিল। তাহলে সুতরাং 65 মিলিলিটার
ইথেন থেকে C2H6 ইথেন C2H6 থেকে ডট ডট দিয়ে লিখে নিও উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, ঠিক আছে? উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কতটুকু আসবে? উপরে 2 × 22.4 × 65 আর নিচে কি আসবে 22.4। তাহলে 22.4 কাটলে আনসারটা আসবে 130 ml। কারণ 1 মোল মানে 1 পরিমাণ ইথেন থেকে 2 পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, দ্বিগুণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তাহলে 65 দুগুণে কত? 130। আচ্ছা, আরেকটা খেয়াল করবো আমরা, সেটা হচ্ছে কি আমি অক্সিজেন কতটুকু দিয়েছি? 200 ml, কিন্তু অক্সিজেন 200 ml লাগে নাই, কম লাগবে। খেয়াল করো, উদ্দীপক থেকে দেখা যাচ্ছে 22.4 লিটার ইথেনকে দহন করতে অক্সিজেন লাগবে কত? 7/2 × 22.4 লিটার অক্সিজেন লাগবে। তাহলে আমরা বের করবো কি? তাহলে 65 ml ইথেনকে দহন করতে কতটুকু অক্সিজেন লাগবে সেটা বের করব। তাহলে আমরা লিখব আবার 22.4 লিটার ইথেনকে দহন করতে অক্সিজেন লাগে আমাদের কতটুক? 7/2 × 22.4 লিটার। এটা হচ্ছে সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি। তাহলে ইথেন কতটুকু ছিল? 65 ml। তাহলে সুতরাং 65 ml ইথেনকে, তারপর ডট ডট দিয়ে লিখবা দহন করতে আমাদের অক্সিজেন লাগে কতটুকু লাগবে? উপরে 7/2 × 22.4। তো 7/2 × 22.4কে আমরা এইভাবে লিখতে পারি যে উপরে আমাদের 7 × 22.4 আর নিচে হচ্ছে আমাদের 2, ঠিক আছে? আর উপরে কি চলে যাবে? 65 চলে যাবে, উপরে চলে যাবে 65 আর নিচে কি চলে আসবে? এই যে 22.4 এটা চলে আসবে নিচে, এটা চলে আসবে নিচে 22.4। তাহলে এত ml অক্সিজেন লাগবে। তাহলে এত ml অক্সিজেন মানে কতটুকু অক্সিজেন? খেয়াল করো, আমাদের 22.4 কাটা আর উপরে তাহলে কি থাকতেছে? 7 × 65, উপরে থাকছে আমাদের 7 × 65, নিচে কত থাকছে? 2, তার মানে 227.5 ml অক্সিজেন লাগবে। তার মানে প্রশ্নটাই আমার করা ভুল হয়েছে অ্যাকচুয়ালি, কারণ আমার কিন্তু অক্সিজেনের পরিমাণটা আরও বেশি লাগতেছে। খেয়াল করে দেখো, অক্সিজেনের পরিমাণটা আসলে বেশি লাগতেছে। আমি এখানে 200 ml অক্সিজেন দিয়েছি, বাট অক্সিজেন কিন্তু আমার লাগতেছে বেশি। তাহলে কাজ করি, আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে দিই, একটু চেঞ্জ করে দিই। তাহলে আমাদের এখানে তোমরা একটু ঠিক করে নিও, এটা আসলে আমাদের আসবে 250 ml। 250 ml দিয়ে করবে, হ্যাঁ? তাহলে হচ্ছে থাকবে আর কি। আমি তো র্যান্ডম মান নিয়ে করেছিলাম, এই জন্য হচ্ছে ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে 250 ml দিয়ে করো, ওকে? তাহলে খেয়াল করো, তুমি 250 ml অক্সিজেন নিয়েছিলে, বাট ইথেনকে পোড়াতে তোমার অক্সিজেন লেগেছে 227.5 ml। তাহলে বাকিটা কি রয়ে গিয়েছে না? রয়ে গিয়েছে। তাহলে আমরা লিখব সুতরাং অবশিষ্ট অক্সিজেন হচ্ছে আমাদের 250 - 227.5 ml। দ্যাট মিনস আমাদের হচ্ছে 22.5 ml। তাহলে আমাদের খেয়াল করে দেখো, তাহলে আমরা পরে লাস্ট লাইনে আমরা কি লিখব? আমরা লিখব, আমাদেরকে বলছে কি বিক্রিয়ার পর কোন কোন গ্যাস কী পরিমাণে অবশিষ্ট থাকবে। তাহলে বিক্রিয়ার পর দেখো, বিক্রিয়ার পর আমাদের কোনো ইথেন গ্যাস থাকবে না, শেষ হয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে কতটুকু? আমরা লিখব বিক্রিয়ার পর আমাদের কার্বন ডাইঅক্সাইড থাকবে 130 ml। বিক্রিয়ার পর আমাদের কার্বন ডাইঅক্সাইড থাকবে 130 ml, আর বিক্রিয়ার পর আমাদের অক্সিজেন থাকবে 22.5 ml। আর বাকি সব কিছুই কিন্তু বিক্রিয়া করে ভ্যানিশ হয়ে যাবে। তো এটা ছিল আমাদের হোমওয়ার্কের সলিউশন। হোমওয়ার্কের সলিউশনটা ভাইয়া তোমাদেরকে করে দিলাম। তো আমাকে এখন ঝটপট তোমরা বলো যে এই মুহূর্তে কে কে হচ্ছে ক্লাসটা করছো, প্লাস হচ্ছে তোমরা এই জিনিসটা টোটালি বুঝতে পেরেছো কিনা, তো আমি দেখতে পাচ্ছি মার্জিয়া আক্তার আছে, ওয়ালাইকুম আসসালাম। প্রীতি ক্লাসে আছে। তো আর কারা কারা ক্লাসে যুক্ত আছো সবাই হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাও, কারণ আমরা এখন হচ্ছে আমাদের আরেকটা নতুন একটা টপিক পড়ব। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের সূত্রটা আমরা এখন পড়ব, ওকে? আচ্ছা, তো প্রীতি বলছো ঠিক আছে, বুঝতে পেরেছো, ওকে। তাহলে আমরা এখন পড়ব ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্রটা এখন আমরা পড়ে ফেলব। ডাল্টনের আংশিক চাপ সূত্রটা এখন আমরা পড়ব, ঠিক আছে? তো ডাল্টনের আংশিক চাপ সূত্র আমরা এখন আমাদের আজকে যে টপিক, সেই টপিকটা আমরা শুরু করতে যাচ্ছি।
তো খেয়াল করো, ডাল্টন আংশিক চাপ সূত্রটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা সূত্র আমাদের সবার জন্যই। তো ডাল্টন আংশিক চাপ সূত্রটা আমরা শুরু করি। ওকে, দেখো ডাল্টন আংশিক চাপ সূত্র আমি হচ্ছে তোমাদেরকে প্রথমে হচ্ছে পুরো টোটাল বেসিক জিনিসটা আমি আগে তোমাদেরকে বুঝিয়ে দিব, তারপর হচ্ছে আমরা 3-4টা ম্যাথ করব, তারপর কিছু ম্যাথ হয়তো বা বাড়ি কাজ থাকবে যেটা আমি আবার আগামীকালকে ক্লাসে হচ্ছে তোমাদেরকে করিয়ে দিব। ওকে, তাহলে দেখো ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কি বুঝতে পারছো? চাপ নিয়ে কথাবার্তা। আংশিক চাপ সূত্রের সংজ্ঞাটা কিন্তু তোমাদেরকে অবশ্যই কী রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। এটা সরাসরি কতে আসে? ডাল্টনের আংশিক চাপ সূত্রটি ব্যাখ্যা করো, বিবৃত করো। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কি সেটা আমরা একটু বুঝি। হ্যাঁ, ডাল্টনের আংশিক চাপ সূত্রটা হচ্ছে এরকম যে আমাদেরকে বললো, মনে করো আমাদেরকে বললো যে এইরকম, আমাদেরকে বললো যে একটা পাত্রে আমাদের মনে করো এ গ্যাস আছে, আমাদের মনে করো বি গ্যাস আছে, এবং আমাদের মনে করো পাত্রটার মধ্যে আমাদের সি গ্যাস আছে। একটা পাত্রে আমাদের কি আছে? একটা পাত্রে আমাদের 3টা গ্যাস আছে, এ গ্যাস, বি গ্যাস এবং সি গ্যাস। তাহলে এ গ্যাসটা মনে করো আমাদের আছে, এ গ্যাসের মোল সংখ্যা মনে করো Na, বি গ্যাসের মোল হচ্ছে আমাদের Nb, আর সি গ্যাসটা মনে করো Nc পরিমাণ আছে, Nc মোল আছে। ঠিক আছে, এখন মনে করো আমি প্রথমে পাত্র থেকে সবগুলা গ্যাস বের করে নিলাম, সবগুলা গ্যাস বের করে আমি পাত্রের মধ্যে শুধুমাত্র এ গ্যাসটাকে রাখলাম। তাহলে এ গ্যাসটা পাত্রের মধ্যে আছে, তার মানে কি পুরো পাত্র জুড়ে এ গ্যাসটা আছে। তাহলে সম্পূর্ণ পাত্রের মোট চাপ, এই মোট চাপটা যদি পি হয়, এখন এই পুরো গ্যাসের চাপের বদলে আমরা যদি বি এবং সি গ্যাসকে বের করে আমরা শুধুমাত্র যদি এ গ্যাস রাখি, তাহলে চাপের পরিমাণ কিছুটা কমে যাবে না? মনে করো এ গ্যাসটা 1 মোল ছিল, বি গ্যাসটা 1 মোল ছিল, সি গ্যাসটা 1 মোল ছিল। তাহলে 3 মোল গ্যাস যে পরিমাণ চাপ দিবে, আমি বি এবং সি যদি সরিয়ে ফেলি তাহলে এ 1 মোল। 3 মোল গ্যাস যে পরিমাণ চাপ দিবে, 1 মোল গ্যাস তো সেই পরিমাণ চাপ দিতে পারবে না, কারণ কি তার জনসংখ্যা কম, তাই না? মানে ধাক্কা দিতে পারবে কম, পাত্রের দেয়ালে কম পরিমাণে ধাক্কা দিতে পারবে। তো তার মানে কি এ গ্যাসটা মনে করো আমার চাপ দিচ্ছে PA পরিমাণ। তারপর মনে করো আমি একটু পরে আবার পাত্রটার মধ্যে বি গ্যাসটাকে শুধু রাখলাম, কিন্তু এ এবং সি গ্যাসকে আমি বের করে ফেললাম। তাহলে বি গ্যাসটা পাত্রের দেয়ালে কি পরিমাণ চাপ দিবে? PB পরিমাণ চাপ দিবে। একটু পরে মনে করো আমি শুধুমাত্র পাত্রের ভেতরে সি গ্যাসটাকে রাখলাম, কিন্তু আমি এ এবং বি গ্যাসকে বের করে ফেললাম, তখন কিন্তু সি গ্যাসটা আমার পাত্রের দেয়ালে কি পরিমাণ চাপ দিবে? PC পরিমাণ চাপ দিবে। ডাল্টনের আংশিক চাপ সূত্র এইটাই। এবং এখানে আরেকটা কন্ডিশন আছে, ডাল্টনের আংশিক চাপ সূত্রের ক্ষেত্রে আমরা যে সকল গ্যাস ব্যবহার করব, যেমন এখানে আমি এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস ব্যবহার করেছি, এরা পরস্পর বিক্রিয়া করবে না, এরা বিক্রিয়াবিহীন। মানে এইটা আমরা এমনভাবে ধরে নিব যে গ্যাসগুলো আমার একটা আরেকটার সাথে মিশে যাবে না, মিশ্রণ তৈরি করবে বাট বিক্রিয়া করবে না। মিশ্রণ মানে কি? যেমন বাতাস, বায়ুকে একটা মিশ্র পদার্থ, বাট বাতাসে কিন্তু অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন একটা আরেকটার সাথে কিন্তু বিক্রিয়া করে না। বোঝা গেছে? কারণ বাতাসে যদি নাইট্রোজেন আর হাইড্রোজেনে যদি বিক্রিয়া করতো তাহলে কিন্তু অ্যামোনিয়া তৈরি হয়ে যেত। বাতাসে যদি হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করতো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জলীয় বাষ্প বা পানি তৈরি হয়ে যেত, বাট এরকম কিন্তু হয় না। তার মানে বায়ু একটি মিশ্র পদার্থ। ঠিক একইভাবে ডাল্টনের আংশিক চাপ সূত্রটাও দেওয়া হয়েছে মিশ্র পদার্থের জন্য। ডাল্টনের আংশিক চাপ সূত্রে বলা হয়েছে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকবে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় যে গ্যাসগুলো আমি নিব, একাধিক গ্যাস নিব, 2 বা ততোধিক গ্যাস নিব, সেই গ্যাসগুলা পরস্পর সাথে বিক্রিয়া করবে না। যদি এরকম কন্ডিশন হয় তাহলে শর্ত কি? শর্ত হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকবে এবং যে গ্যাসগুলো নিয়ে আমি কাজ করব সেই গ্যাসগুলো বিক্রিয়া করবে না। তাহলে আমার মিশ্রণে যে মোট চাপ তৈরি হবে, এই যে মোট চাপ কি? P। এই P হবে আমাদের প্রত্যেকটা উপাদান, আমি যদি আলাদা আলাদা করে যদি হিসেব করি, প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান। তার মানে PA প্লাস PB প্লাস PC। কি বললাম? আমাদের কখন মোট চাপ আংশিক চাপের সমষ্টির সমান হবে? যখন তাপমাত্রাটা নির্দিষ্ট থাকবে এবং গ্যাস মিশ্রণে যে গ্যাসগুলো আছে, এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস, এরা যখন পরস্পর বিক্রিয়াবিহীন অবস্থায় থাকবে, বিক্রিয়া করবে না। এটাই কিন্তু ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টন আংশিক চাপ সূত্রে কি বলেছে? যে নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন 2 বা ততোধিক গ্যাস মিশ্রণের মোট চাপ। তাহলে এখানে আমরা গ্যাস মিশ্রণ কি নিয়েছি? A, B, C, 3টা গ্যাস নিয়েছি। তাহলে এই 3টা গ্যাস যখন একসাথে যখন পাত্রের ভেতরে থাকবে, প্রথম চিত্র যেটা, যে 3টা গ্যাস পাত্রের ভেতরে ছিল, তখন মোট চাপ কত ছিল? P। এই মোট চাপটা হবে প্রতিটি উপাদানের আংশিক চাপের সমষ্টির সমান। তাহলে A গ্যাসের আংশিক চাপ কত? PA। B গ্যাসের আংশিক চাপ কত? PB। C গ্যাসের আংশিক চাপ কত? PC। তাদের যোগফল সমষ্টির সমান। আংশিক চাপ কাকে বলে? আংশিক চাপ বিষয়টা কি এখন সেটা বুঝি। আংশিক চাপ হচ্ছে যদি আমি গ্যাসের সবগুলো উপাদানকে বের করে ফেলি,
পাত্রে থেকে সবগুলো উপাদান বের করে যদি শুধুমাত্র একটা উপাদানকে যদি পাত্রের ভেতর রেখে দিই, যেমন প্রথম চিত্রে কি করছি, শুধুমাত্র এ কে পাত্রের ভেতর রেখে দিয়েছি, দ্বিতীয় চিত্রে আমরা বি গ্যাসটাকে পাত্রের ভিতর রেখে দিয়েছি, তারপরে চিত্রে আমরা সি গ্যাসটাকে পাত্রের ভিতর রেখে দিয়েছি। এই যে দেখো, এটার ক্ষেত্রে এ গ্যাসটাকে পাত্রের ভিতরে রেখেছি, এটার ক্ষেত্রে বি গ্যাসকে পাত্রের ভিতরে রেখেছি, এটার ক্ষেত্রে সি গ্যাসকে পাত্রের ভিতরে রেখেছি। তো আমরা যদি গ্যাস মিশ্রণের সবগুলো গ্যাসের পরিবর্তে শুধুমাত্র একটা গ্যাস ব্যবহার করি, তাহলে ওই একটা গ্যাস যে পরিমাণ চাপ দিবে সেই চাপটাকে আমরা কি বলবো, আংশিক চাপ বলবো। তাহলে আংশিক চাপ কাকে বলে? সবগুলো গ্যাসের পরিবর্তে আমরা যদি পাত্রটিকে একটি গ্যাস দিয়ে যদি আমরা যদি ফিল আপ করি, তাহলে ওই একটি মাত্র গ্যাস যে পরিমাণ চাপ প্রয়োগ করবে তাকে বলে তার আংশিক চাপ। ধরো তোমরা 5 জন ফ্রেন্ড মিলে, তোমরা 5 জন বন্ধু মিলে একটা কাজ করতেছো। এখন কাজের একটা পর্যায়ে 4 জন বন্ধুই কাজ থেকে ইস্তফা দিয়ে চলে গেল, মানে তারা আর কাজ করবে না, তারা রিজাইন দিয়ে চলে গেল। তাহলে তুমি একা যে পরিমাণ কাজ করবা সেটাই হচ্ছে কি তোমার আংশিক কাজ। কেন? ওই কাজের মধ্যে 5 জন মিলে যে কাজ করছিল সেটা ছিল মোট কাজ। মোট কাজ থেকে 4 জনকে বের করে দেওয়া হয়েছে, তোমাকে একা রাখা হয়েছে, তাহলে তুমি একা যে পরিমাণ কাজ করবা সেটা হচ্ছে আংশিক কাজ। তো আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো যে আমি 5 জনের বদলে আমি একা যদি কাজ করি, তাহলে আমি মোট কাজের পরিবর্তে আমার একার যে কাজটা হবে সেটা হবে আংশিক কাজ। একইভাবে 5টা গ্যাসের বদলে আমি যদি, পাত্রের মধ্যে 5টা গ্যাস ছিল বা 3টা গ্যাস ছিল, ওই 3টা বা 5টা গ্যাসের বদলে আমি যদি একটা গ্যাস দিয়ে যদি পুরো পাত্রটাকে যদি ফিল আপ করি, বাকি গ্যাসগুলোকে যদি বের করে ফেলি, তাহলে এই একটা মাত্র গ্যাস যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটাকে আমরা বলছি আংশিক চাপ। তো আমি আশা করছি আংশিক চাপ এবং ডাল্টনের আংশিক চাপ সূত্র এই দুইটা কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা দেখি গাণিতিক উপস্থাপনটা একটু খেয়াল করি। গাণিতিক উপস্থাপন অলরেডি আমরা বলে ফেলছি। দেখো, যদি স্থির তাপমাত্রায়, বলছে না নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের একটা পাত্র রাখলাম, একাধিক গ্যাস মিশ্রিত করলাম, ধরো এ বি সি ইত্যাদি একাধিক গ্যাস মিশ্রিত করলাম, তাহলে যাদের আংশিক চাপ ধরে নিলাম যথাক্রমে P1 P2 P3 Pn, তাহলে আমাদের ডাল্টনের সূত্রানুসারে কী হবে, এই সবগুলো গ্যাসের যে সমষ্টি, আংশিক চাপের সমষ্টি, এই যে আংশিক চাপের সমষ্টি সেটা হবে মোট চাপের সমান। তার মানে এটা কিন্তু খুবই সহজ একটা অধ্যায়, খুবই সহজ একটা টপিক। টপিকটা কি? টপিকটা হচ্ছে গ্যাসের মোট চাপ হবে সবগুলো উপাদানের আংশিক চাপের সমষ্টির সমান। যেমন তোমরা 5 বন্ধু প্রত্যেকে মিলে যে পরিমাণ কাজ করতে পারবা, সবগুলোকে যোগ করলে কি পাবা? মোট কাজ পাবা। তাহলে প্রত্যেকের কাজকে যোগ করলে মোট কাজ পাবা। ঠিক একইভাবে এখানে কি বলা হয়েছে, প্রত্যেকটা গ্যাসের চাপকে যদি যোগ করো তাহলে তুমি মোট চাপ পাবা। ঠিক আছে? তাহলে আমাদের গ্যাসের মোট চাপ হচ্ছে আমাদের প্রত্যেকটি গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান। এটাই কিন্তু ডাল্টনের আংশিক চাপ সূত্র। ঠিক আছে? এখন আংশিক চাপ অলরেডি পড়ে ফেলছি। আংশিক চাপ কি বলছিলাম, কোনো গ্যাস মিশ্রণে আমি যদি সবগুলো গ্যাসকে বের করে একটি নির্দিষ্ট গ্যাস যদি রাখি এবং ওই গ্যাসটা যদি মিশ্রণের সমগ্র আয়তন এককভাবে মানে একা দখল করে, মানে পাত্রের সম্পূর্ণ আয়তন যদি একা দখল করে, তাহলে ওই একটা মাত্র গ্যাস যে পরিমাণ চাপ দিবে, সবগুলো গ্যাসের বদলে ওই একটা মাত্র গ্যাস যে পরিমাণ চাপ দিবে সেই চাপটাকেই আমরা বলবো আংশিক চাপ। তো আমাকে তোমরা একটু বলবা যে আংশিক চাপ এবং ডাল্টনের আংশিক চাপ সূত্র এই দুইটা কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো কিনা। ভাইয়া আরেকবার বলছি, আংশিক চাপ মানে হচ্ছে একটা পাত্রের মধ্যে মনে করো 5 রকমের গ্যাস ছিল, 5 রকমের গ্যাস বাদ দিয়ে, আমি আরেকবার চিত্র আঁকি। দেখো, মনে করো একটা পাত্র নিলাম, একটা পাত্রের মধ্যে হাইড্রোজেন গ্যাস ছিল, অক্সিজেন গ্যাস ছিল, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল এবং অ্যামোনিয়া গ্যাস ছিল। ঠিক আছে? তাহলে এখানে যে চাপটা সেটা কি? মোট চাপ পি। মোট চাপ পি। এখন মনে করো তুমি এই মোট চাপ থেকে তুমি সবগুলো গ্যাস বের করে তুমি হচ্ছে শুধুমাত্র পাত্রটার মধ্যে হাইড্রোজেন গ্যাসকে রাখলা। এখানে আমার হাতে রাখার জন্য পাত্রটা ছোট বড় হচ্ছে, বাট সবগুলো পাত্র কি সেম সাইজের। ঠিক আছে? প্রথম পাত্রটার আয়তন যত, পরের পাত্র সবগুলো পাত্রের আয়তনই তত। তাহলে হাইড্রোজেন একা যে পরিমাণ চাপ দিবে সেটা কি? পি অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের আংশিক চাপ। তারপরে মনে করো সবগুলো গ্যাস বের করে শুধু অক্সিজেন গ্যাস রাখলা, তাহলে অক্সিজেন যে পরিমাণ চাপ দিবে সেটা কি? অক্সিজেনের আংশিক চাপ PO2। তারপরে মনে করো কার্বন ডাইঅক্সাইড যে পরিমাণ চাপ দিবে সবগুলোর বদলে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ PCO2। তারপরে হচ্ছে আমাদের অ্যামোনিয়া যে পরিমাণ চাপ দিবে সেটা কি? সেটা হচ্ছে অ্যামোনিয়ার আংশিক চাপ। অ্যামোনিয়া যে পরিমাণ চাপ দিবে সেটা হচ্ছে অ্যামোনিয়ার আংশিক চাপ। এবং ডাল্টন কি বলছে, এই সবগুলো আংশিক চাপ যদি যোগ করো সমষ্টি, সেটা হবে মোট চাপের সমান। P = P হাইড্রোজেন প্লাস P অক্সিজেন প্লাস কি P কার্বন ডাইঅক্সাইড প্লাস P অ্যামোনিয়া। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। প্রীতি বলছো জি, রোজা বলছো বুঝছি। ঠিক আছে, তাহলে সবাই যদি বুঝে থাকে তাহলে আমরা পরের টপিকে যাই। ডাল্টনের সূত্র দিয়ে 2 টাইপের ম্যাথ আসে, কেস 1 কেস 2 দুইটা টাইপ করবো। ঠিক আছে? এই 2 টাইপ দিয়ে আমাদের কিন্তু সিকিউ আসে। তাহলে আমাদের প্রথম টাইপটা হচ্ছে যদি বিভিন্ন চাপে সংরক্ষিত গ্যাসকে শূন্য পাত্রে মেশানো হয়।
এটার মানে কি? এটার মানে হচ্ছে এইরকম, মনে করো তুমি একটা খালি পাত্র নিলা, মনে করো তুমি এখানে একটা খালি পাত্র নিলে, এই পাত্রটা কি খালি, এই পাত্রটা খালি, এই পাত্রে কিছু নাই, এই পাত্রটা এই মুহূর্তে খালি। বা মনে করো এই পাত্রে আছে, কথা মনে করো এই পাত্রে গ্যাস আছে, এই পাত্রে মনে করো হাইড্রোজেন গ্যাস আছে, তারপর মনে করো এই পাত্রে মনে করো অক্সিজেন গ্যাস আছে। এখন মাঝখানে তুমি একটা খালি পাত্র রাখছো, ঠিক আছে? তাহলে এই হাইড্রোজেন গ্যাসটা মনে করো একটা চাপ আছে, এই যে বিভিন্ন চাপ বলছে, আবার অক্সিজেন গ্যাসটা মনে করো একটা নির্দিষ্ট চাপে আছে। মনে করো হাইড্রোজেন গ্যাসের চাপটা হচ্ছে পি হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের চাপটা কি পি অক্সিজেন। এখন কি করলা, এই দুইটা গ্যাসকে তুমি এই খালি পাত্রে মেশালা। তাহলে মেশানোর ফলে এই খালি পাত্রে যখন হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস মিলিত হবে, তখন এই মিলিত অবস্থায় এদের চাপ কত সেটা তোমাদেরকে বের করতে দেয় পরীক্ষায়। কি বললাম, একাধিক খালি পাত্র মানে একাধিক গ্যাসকে একটা খালি পাত্রে এনে মিশ্রণ তৈরি করবা, মানে একাধিক গ্যাস আলাদা আলাদা পাত্রে আছে, মনে করো হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এরকম 3-4টা গ্যাস আলাদা আলাদা পাত্রে আছে। এই 3-4টা গ্যাসকে তুমি কি করবা, একটা খালি পাত্রে নিয়ে মিশিয়ে দিবা। তাহলে যখন মিশাবা তখন সবগুলো গ্যাসের কী তৈরি হবে, একটা মিশ্রণ তৈরি হবে। ওই মিশ্রণের চাপ বের করতে বলে আমাদেরকে, ওই মিশ্রণটার কি করবে, চাপ বের করতে বলবে, ঠিক আছে? ওই মিশ্রণটার আমাদেরকে চাপ বের করতে বলবে। তাহলে এই ম্যাথটা আমরা কীভাবে করবো, এটা চলো আগে সূত্রের ডেরিভেশনটা একটু শিখি। দেখো, বললাম যে মনে করি আমাদের রাদারফোর্ডে কি বলতেছে, আমাদের হচ্ছে ডাল্টনের সূত্রই কি, আংশিক চাপ সূত্র কি, স্থির তাপমাত্রায়। তাহলে স্থির উষ্ণতায় ভি আয়তনের পাত্রে পি এ চাপে ভি এ পরিমাণ এ গ্যাস আছে। তাহলে আমি একটু লিখি, আমি আমার এখানে যেমন আছে তেমনভাবে আমি হচ্ছে চিত্রটা আঁকি, ঠিক আছে? পড়ার সাথে মিলিয়ে আমি চিত্রটা আঁকি। মনে করো আমাদেরকে বললো 3টা গ্যাস বলছে, দেখো এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস। তাহলে আমি লিখলাম যে আমাদের 3টা সম আয়তনের পাত্র, ভি আয়তনের পাত্র, পাত্রের আয়তন কত, ভি, এই পাত্রের আয়তন কত, ভি। এটার মধ্যে আমাদের এ গ্যাস আছে এবং এ গ্যাসটার চাপ কত, পি এ চাপে এ গ্যাস আছে। তারপর মনে করো পিবি চাপে ভিবি পরিমাণ গ্যাস আছে, তাহলে বি গ্যাস আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভি এ আয়তন। তারপর আমাদের বি গ্যাস আছে যেটা আছে আমাদের পিবি চাপে এবং আয়তন কতটুক, ভিবি পরিমাণ। তারপর পিসি চাপে সি গ্যাস আছে, পিসি চাপে আমাদের সি গ্যাস আছে, ভিসি আয়তন দখল করে আছে। এই সবগুলোকে আমরা একটা বড় একটা পাত্রে, এই সবগুলো গ্যাসকে আমি কি করলাম, এই পাত্রে এনে স্থানান্তরিত করলাম, মানে এই পাত্রে নিয়ে আসলাম। এই গ্যাসটাকে আমি এই পাত্রে মিশালাম, তারপর এই গ্যাসটাকে আমি এই পাত্রে মেশালাম, এই গ্যাসটাকে আমি এই পাত্রে মেশালাম। তাহলে সবগুলো গ্যাসকে আমি একটা খালি পাত্রে মিশ্রিত করলাম। তাহলে খালি পাত্রে মিশ্রিত করা হলে, খালি পাত্রে যখন মিশ্রিত করব তখন আমাদের চাপটা কত হবে, তাই তো? আচ্ছা, এখন খালি পাত্রটার আয়তন কত, ভি আয়তন। এই যে দেখো লেখা আছে ভি আয়তন, এই খালি পাত্রের আয়তন কত, ভি আয়তন। তাহলে ভি পাত্রের আয়তনে মানে ভি আয়তনে যে খালি পাত্র, সেটাতে আমি পি এ চাপের ভি এ পরিমাণ গ্যাস, পিবি চাপের ভিবি পরিমাণ বি গ্যাস এবং পিসি চাপের ভিসি পরিমাণ সি গ্যাস মেশালাম। তাহলে এই খালি পাত্রটার মধ্যে আমাদের কি আছে, এই খালি পাত্রটার মধ্যে আমাদের এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস, 3টা গ্যাস আছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমরা বয়েলের সূত্র পড়ে আসছি, তাই না? আমরা বয়েলের সূত্র পড়ে আসছি। তো বয়েলের সূত্রে আমরা আসলে কি পেয়েছিলাম, P1 V1 সমান P2 V2, P1 V1 সমান P2 V2। তাহলে খালি পাত্রে আমি যখন মেশালাম তখন স্বাভাবিক আমার খালি পাত্রের জন্য আমার আয়তনটা কত হবে, খালি পাত্রের জন্য আমাদের আয়তনটা হবে ভি। এখন খালি পাত্রে আমি কি মিশাইছি, তাহলে আমি যদি খালি পাত্রে প্রথমে যদি এ গ্যাস মিশিয়ে থাকি, তাহলে এ গ্যাসের আয়তন এবং চাপ কত, PA এবং VA, তাহলে PA ইন্টু VA। আচ্ছা, এখন এই এ গ্যাসটা যখন খালি পাত্রে চলে আসছে তখন সে কতটুকু আংশিক চাপ দিবে, এটাকে আমরা ধরে নিব। তাহলে ধরে নিচ্ছি এ গ্যাসটা যখন খালি পাত্রে মেশাবো তখন সে FA পরিমাণ আংশিক চাপ প্রয়োগ করবে। FA মানে তার আংশিক চাপটার PA থাকবে না, কেন বলো তো? কারণ পাত্র সাইজটা কি চেঞ্জ হয়ে গেছে না। VA আয়তনের পাত্র এটা ছিল ছোট একটা পাত্র, আর ভি আয়তনের পাত্র এটা একটা বড় আয়তনের পাত্র। তাহলে পাত্র যেহেতু চেঞ্জ হচ্ছে, তার মানে তার আংশিক চাপটাও কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, চাপটাও চেঞ্জ হয়ে যাবে। তো আমি ধরে নিলাম তার পরিবর্তিত চাপটা হচ্ছে FA। তাহলে আমাদের ভি আয়তনের পাত্রে তার চাপ হচ্ছে FA, তাহলে আমরা এইভাবে লিখব FA ইন্টু ভি সমান PA ইন্টু VA। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সুতরাং আমরা পাচ্ছি খালি পাত্রে আমরা যখন এ গ্যাসটাকে মেশাবো তখন এ গ্যাসের আংশিক চাপ হবে PAVA ডিভাইডেড বাই ভি। ওকে, তাহলে বি গ্যাসটাকে যখন মেশাবো, বি গ্যাসটার আংশিক চাপকে আমরা যদি ধরে নিই FB, তাহলে খালি পাত্রে মেশানোর পর ভি গ্যাসের আংশিক চাপ হবে PBVB ডিভাইডেড বাই ভি। কারণ বি পাত্র প্রথম যে পাত্রে ছিল, বি গ্যাসটা প্রথম যে পাত্রে ছিল সেই পাত্রের আয়তন ছিল VB,
এবং সেই পাত্রের চাপ ছিল পিবি। তাহলে প্রাথমিক আয়তন এবং চাপের গুণফলকে আমরা কি করব, চূড়ান্ত আয়তন দিয়ে ভাগ করতেছি। সহজ কনসেপ্ট না? এখানে কনসেপ্টটা একটু বোঝো, কনসেপ্টটা একটু লিখে রাখো যে এই কনসেপ্ট হচ্ছে এরকম, খালি পাত্রে মেশানোর পর, খালি পাত্রে মেশানোর পর, কনসেপ্টটা মনে রাখতে পারলে তোমরা পারবা। খালি পাত্রে মেশানোর পর পর গ্যাসের আংশিক চাপ, গ্যাসের আংশিক চাপ, এই আংশিক চাপটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, স্মল এফ, ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করছি। তাহলে খালি পাত্রে মেশানোর পর গ্যাসের আংশিক চাপ হবে আমাদের এফ ইকুয়াল টু, যদি এ গ্যাস হয় তাহলে এফে লিখব, এফ ইকুয়াল টু, এটা আসবে আমাদের প্রাথমিক, উপরে হবে প্রাথমিক চাপ, মানে শুরুতে যে চাপ ছিল, প্রাথমিক চাপ ইন্টু প্রাথমিক আয়তন, প্রাথমিক চাপ ইন্টু প্রাথমিক আয়তন, এটি একটু লিখে রাখো, ডিভাইডেড বাই নিচে কি হবে, নিচে হবে খালি পাত্রের আয়তন, কারণ খালি পাত্রটা কি চূড়ান্ত, চূড়ান্ত আয়তন, খালি পাত্রের আয়তন। তাহলে ফর্মুলাটা একটু লিখে রাখেন সবাই, যে খালি পাত্রে মেশানোর পর গ্যাসের আংশিক চাপ হবে এফ, যদি এ গ্যাস হয় তাহলে এফ এ, যদি হাইড্রোজেন গ্যাস হয় তাহলে এফ অফ হাইড্রোজেন, যদি অক্সিজেন গ্যাস হয় তাহলে এফ অক্সিজেন। এবং এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কী হবে, উপরে বসবে প্রাথমিক চাপ ইন্টু প্রাথমিক আয়তন, তার মানে শুরুতে গ্যাসটা যেখানে ছিল সেখানকার চাপ এবং আয়তন, ডিভাইডেড বাই নিচে হবে খালি পাত্রের আয়তন। ঠিক আছে, নিচে হবে খালি পাত্রের আয়তন। তাহলে এখান থেকে তাহলে আমরা যদি সি গ্যাসটার জন্য যদি চিন্তা করি, সি গ্যাসটা কত হবে, এফসি, এবং এফসি এর মান তাহলে কত হবে, সি গ্যাসটা শুরুতে কোথায় ছিল, পিসি চাপে, ভিসি আয়তনে ছিল, তাহলে পিসি ভিসি ডিভাইডেড বাই ভি, তাহলে আমাদের এফসি হবে পিসি ভিসি ডিভাইডেড বাই ভি। ওকে, তারপর আমরা কি করব, ডাল্টনের আংশিক চাপ সূত্র আমরা কি পড়েছি, ডাল্টনের আংশিক চাপ সূত্রে আমরা পড়েছি মোট চাপ হচ্ছে সবগুলোর আংশিক চাপের সমষ্টির সমান। তাহলে এখান থেকে এই যে দেখো যেগুলো আমি লিখছি সেগুলো কিন্তু এইখানে লেখা আছে, এই যে এইখানে লেখা আছে, এই যে দেখো এফ এ মানে কি আংশিক চাপ, মানে খালি পাত্রে মেশানোর পর এ গ্যাসের আংশিক চাপ হচ্ছে এফ এ, এ গ্যাসের আংশিক চাপ কি, পি এ হচ্ছে কি, পি এ হচ্ছে তার প্রাথমিক চাপ এ গ্যাসের, এটা হচ্ছে প্রাথমিক আয়তন, আর ভি কি খালি পাত্রের আয়তন, এফ বি কি খালি পাত্রে মেশানোর পর বি গ্যাসের আংশিক চাপ, পিবিটা কি, পিবিটা হচ্ছে বি গ্যাসের প্রাথমিক আয়তন, ভিবি হচ্ছে পিবি হচ্ছে বি গ্যাসের প্রাথমিক চাপ, আর ভিবি হচ্ছে বি গ্যাসের প্রাথমিক আয়তন, আর ভি কি খালি পাত্রের আয়তন। আবার খালি পাত্রে মেশানোর পর এফসিটা কি সি গ্যাসের আংশিক চাপ, এখানে পিসি হচ্ছে কি সি গ্যাসের প্রাথমিক চাপ, ভিসি হচ্ছে সি গ্যাসের প্রাথমিক আয়তন, আর ভি হচ্ছে খালি পাত্রের আয়তন। এখন এই আংশিক চাপগুলোর সমষ্টি কি হবে, মোট চাপের সমান হবে, অর্থাৎ মোট চাপ পি হবে এফ এ প্লাস এফ বি প্লাস এফসি। তারপর আমরা কি করব, মান বসিয়ে দিব, এফ এর জায়গায় বসাবা পি এ ভি এ বাই ভি, এফ বি এর জায়গায় বসাবা পিবি ভিবি বাই ভি, এফসি এর জায়গায় বসাবা পিসি ভিসি বাই ভি। এবং ফাইনালি আমরা কি করব, আমরা ফাইনালি যদি লসাগু করি, ভি যদি লসাগু করি, তাহলে আমরা মোট চাপ পি ইকুয়াল টু কত পাচ্ছি, পি এ ভি এ প্লাস পিবি ভিবি প্লাস পিসি ভিসি ডিভাইডেড বাই ভি। আমাদের কি করা লাগবে জানো, কিচ্ছু মনে রাখার দরকার নেই, গ এবং ঘ করার জন্য এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে কেস 1 এর ক্ষেত্রে। তাহলে কেস 1 এর ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা তাহলে কি দাঁড়াচ্ছে, কেস 1 এর ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা দাঁড়াচ্ছে এরকম, আমি যদি তোমাদের যদি একটু যদি লিখে দিই, ফর্মুলাটা হবে এরকম, আমাদের একাধিক গ্যাসকে যদি খালি পাত্রে মেশানো হয়, একাধিক গ্যাসকে যদি খালি পাত্রে মেশানো হয়, একাধিক গ্যাসকে যদি খালি পাত্রে এগুলো একটু লিখে রাখো, এগুলো মেইন পিডিএফে থাকবে না, ঠিক আছে। একাধিক গ্যাসকে যদি খালি পাত্রে মেশানো হয় তাহলে 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 মিশ্রণের মোট চাপের সূত্র, মিশ্রণের মোট চাপ পি কি হবে, পি হবে পি এ ভি এ, মানে কি, মানে গ্যাসগুলোর প্রাথমিক চাপ এবং আয়তনের গুণফলের সমষ্টি। তাহলে মোট চাপ পি সমান হবে, উপরে হবে গ্যাসগুলোর প্রত্যেকের, এইভাবে লিখতে পারি, গ্যাসগুলোর প্রাথমিক চাপ ও আয়তনের গুণফলের সমষ্টি, চাপ ও আয়তনের গুণফলের সমষ্টি। এটার মানে কি, এটার মানে হচ্ছে ওই যে পি এ ভি এ কি এ গ্যাসের প্রাথমিক চাপ গুণ আয়তন, তারপর পিবি ভিবি কি, এই যে পিবি ভিবি এটা কি, এটা হচ্ছে বি গ্যাসের প্রাথমিক চাপ গুণ আয়তন, পিসি ভিসি কি সি গ্যাসের প্রাথমিক চাপ গুণ আয়তন। তাহলে গ্যাসগুলোর প্রাথমিক চাপ ও আয়তনের গুণফলের সমষ্টি ডিভাইডেড বাই খালি পাত্রের আয়তন,
ওকে, ডিভাইডেড বাই খালি পাত্রের আয়তন। তাহলে এইভাবে করে আমরা কেস 1 এর ম্যাথগুলো করতে পারবো। ঠিক আছে, কেস 1 এর ম্যাথ আমরা এইভাবে করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা এখন এই রিলেটেড একটা ম্যাথ আগে করে ফেলি, তারপর আমরা কেস 2 করব। ওকে, আগে চলো আমরা এই রিলেটেড একটা ম্যাথ করে ফেলি, কারণ বেসিকটার সাথে সাথে ম্যাথটা করে ফেললে আমাদের হচ্ছে মাথায় জিনিসটা ভালো করে থেকে যাবে। আচ্ছা দেখো, আচ্ছা প্রথমে এই ম্যাথটা করি। এই ম্যাথটা করার জন্য আসলে আমাদের কেস 1 এর ম্যাথ না, এটা হচ্ছে আমাদের নর্মাল ডালটনের আংশিক চাপ সূত্রের ম্যাথ। বলেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডালটনের আংশিক চাপ সূত্র, গ্যাস দুটির আংশিক চাপ কত? 10 গ্রাম মিথেন এবং 16 গ্রাম ইথেন। ইথেন মানে কি? ইথেন মানে হচ্ছে C2H6। 10 গ্রাম মিথেন এবং 16 গ্রাম ইথেনকে নির্দিষ্ট পাত্রে মিশিয়ে মোট চাপ মানে কি? পি পাওয়া গেছে 120 কিলো প্যাসকেল। গ্যাস দুটির আংশিক চাপ কত? আচ্ছা এই অঙ্কটা এইভাবে করতে পারবো না। এই অঙ্কটা করার জন্য আরেকটু বেসিক পড়তে হবে। এটা করার জন্য আমাদের আরেকটু বেসিক পড়তে হবে। আচ্ছা আমরা সবগুলো বেসিক আগে শেষ করে ফেলি, তারপরে হচ্ছে আমরা পড়তেছি। ঠিক আছে, কারণ ওইটা পড়ার জন্য আমাদের আরও কিছু বেসিক পড়তে হবে। আচ্ছা ওটা করার আগে আমরা একটা কাজ করি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে খালি পাত্র রিলেটেড একটা ম্যাথ আমরা করে নিই। ঠিক আছে, তো আমি খালি পাত্র রিলেটেড একটা ম্যাথ বের করি। বের করার পর আমরা একটা খালি পাত্রতে মেশানোর একটা ম্যাথ আমরা করি, একটা করে করতে থাকি। আচ্ছা একটা খালি পাত্রে একটা ম্যাথ আমরা করি, দেখো তাহলে এটা তোমাদের জন্য বুঝতে সহজ হবে। ঠিক আছে, মানে কেস 1 এর একটা ম্যাথ করি ভাইয়া। আমি তোমাদেরকে একটা ম্যাথ দিচ্ছি, এটা আমি এই ইয়াটা করি, এটা আমি পরে হচ্ছে অ্যাড করে দিব। হ্যাঁ, আমি যখন পিডিএফ দিব তখন দেখবে একসাথে মিলে গেছে। ঠিক আছে, আমি এটা হচ্ছে একসাথে তোমাদেরকে মিলিয়ে দিব, যাতে করে কোনো ইয়া না হয়, মানে প্রবলেম না হয় জিনিসটা বুঝতে। দেখো প্রশ্ন লিখো আগে, প্রশ্নটা হচ্ছে আমাদের, এটা একটা পাত্র, এটা হচ্ছে একটা পাত্র। এই পাত্রের মধ্যে আমাদের 500 সেন্টিমিটার কিউব অক্সিজেন গ্যাস আছে। এটা পরে দিই, দাগটা পরে দিই। অক্সিজেন গ্যাস আছে এবং অক্সিজেন গ্যাসের চাপ 9.999 কিলো প্যাসকেল চাপে অক্সিজেন গ্যাস আছে। ঠিক আছে, এইটা। আচ্ছা, এবং এদিকে আরেকটা পাত্র আছে, যে পাত্রে আমাদের 250 সেন্টিমিটার কিউব নাইট্রোজেন গ্যাস আছে এবং এই গ্যাসের চাপটা হচ্ছে আমাদের 7.999 কিলো প্যাসকেল। এবং এই দুইটা গ্যাসকে একটা মাঝখানে একটা মনে করো খালি পাত্র আছে, শূন্য পাত্র। তো শূন্য পাত্রটাকে আমি এইভাবে দেখাই। এই দুইটা গ্যাস থেকে দুইটা পাইপ বের করব, এখানে একটা পাইপ এবং এখানে একটা পাইপ, এবং এই দুইটা গ্যাস মিলিত হয়েছে এই একটা শূন্য পাত্রে। এটা একটা শূন্য পাত্র। ঠিক আছে, এটা একটা শূন্য পাত্র। এই পাত্রটা কি? এই পাত্রটা হচ্ছে একটা শূন্য পাত্র, মানে খালি পাত্র। তো এরকম দেখলেই তোমরা বুঝে ফেলবে এটা কেস 1 এর ম্যাথ, কারণ শূন্য পাত্রে এসে এই দুইটা গ্যাসকে আমি মেশাচ্ছি। এই গ্যাসটা হচ্ছে 1 ডিএম কিউব। ডেসিমিটার কিউব মানে কি? 1 লিটার। 1 ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটার। আমাকে বের করতে বলছে এ ও বি পাত্রের সমস্ত গ্যাসকে। প্রশ্নটা হচ্ছে এরকম, এ ও বি পাত্রের সমস্ত গ্যাসকে সি পাত্রে, মানে এই পাত্রটার নাম হচ্ছে আমাদের এ পাত্র, এই পাত্রটা হচ্ছে বি পাত্র, আর এই যে শূন্য পাত্র এটা হচ্ছে আমাদের সি পাত্র। এ এবং বি পাত্রের সমস্ত গ্যাসকে সি পাত্রে নিয়ে যাওয়া হলে নিয়ে যাওয়া হলে সি পাত্রের গ্যাসের চাপ নির্ণয় করো। সি পাত্রের গ্যাসের চাপ কত হবে? ঠিক আছে, তাহলে এটা একটা খালি পাত্রের ম্যাথ।
খালি পাত্রে গ্যাস নিয়ে যাওয়া হচ্ছে, এটা অবশ্যই একটা খালি পাত্রে ম্যাথ। তাহলে এই ম্যাথটা আমরা কীভাবে করব? তো খালি পাত্রে ম্যাথের সূত্র কী পড়েছ? এখানে তো আর এত ডেরিভেশনের সুযোগ নাই। তাহলে খালি পাত্রে ম্যাথের সূত্র কী পড়েছিলা? খালি পাত্রে মোট চাপ কী হবে? গ্যাসগুলোর প্রাথমিক চাপ এবং আয়তনের গুণফলের সমষ্টি ডিভাইডেড বাই খালি পাত্রের আয়তন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা তাহলে যদি লিখে ফেলি, তো আমরা আগে ডাটাগুলো আমরা বসিয়ে দিব, ডাটাগুলো তোমরা নিজ দায়িত্বে বসাবা। এখানে এখানে ডাটাগুলো বসাবা, ডাটাগুলো লিখবে, উদ্দীপকের যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো তোমরা হচ্ছে এখানে লিখবে। ঠিক আছে, এখানে ডাটাগুলো লিখবে, কালি অনেক মোটা হয়ে গেছে না, এখানে ডাটাগুলো লিখবে। আর তারপর কি করবে? তারপর হচ্ছে আমরা জানি দিয়ে লিখে ফেলবে। আমরা জানি আমাদের সি গ্যাসের মোট চাপ বলছে, তাই না? তাহলে মোট চাপ পি ইকুয়াল টু কী বলবো? প্রাথমিক যে চাপ সেগুলো চাপ এবং আয়তনের গুণফল। তাহলে প্রাথমিক অবস্থায় চাপ কত ছিল এ গ্যাসে? ধরে নাও পি এ এবং ভি এ। তাহলে প্রাথমিক চাপ হচ্ছে পি এ ভি এ, এবং এটার সাথে যোগ করব বি গ্যাসের পিবি ভিভি ডিভাইডেড বাই সি গ্যাসে আমাদের যে সি পাত্রে আয়তন সেটাকে আমরা ধরে নিলাম ভি। ঠিক আছে, সি পাত্রে আয়তনকে আমরা ধরে নিলাম ভি। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিবা। পি এ কত? এ গ্যাসের চাপ কত? 9.999 কিলো প্যাসকেল। তার পি এর মান হচ্ছে 9.999 কিলো প্যাসকেলই রেখে দিতে পারো। কেন? তাহলে আনসারটা কিলো প্যাসকেলেই আসবে, সমস্যা তো নাই। আর ভিএটা কত? ভিএ হচ্ছে 500 সেন্টিমিটার কিউব। বাট খেয়াল করো এটা কিন্তু ডিএম কিউবে দেওয়া, তাহলে সব একই এককে হতে হবে। একটা জিনিস মনে রাখবা তোমরা, যে সেন্টিমিটার কিউব মানে কি? মিলিলিটার। সেন্টিমিটার কিউব মানে হচ্ছে কি? মিলিলিটার। তার মানে সেন্টিমিটার কিউব মিলিলিটার মানে কি? তার মানে হচ্ছে আমরা জানি 1 লিটার সমান 1000 লিটার, 1000 মিলিলিটার। আবার 1 ডেসিমিটার কিউব সমান কত? 1000 সিএম কিউব। এটা সবসময় মনে রাখবা। তাহলে 500 সেন্টিমিটার কিউব মানে কত? 1000 দিয়ে ভাগ করলে সেটা ডেসিমিটার কিউবে চলে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমি এখানে লিখব আমাদের যে ভিএ সেটা কত? 500 সেন্টিমিটার কিউব। তাহলে ডেসিমিটার কিউব হলে সেটা কত হবে? 0.5 ডেসিমিটার কিউব। প্লাস পিভি কত দেওয়া আছে? 7.999 কিলো প্যাসকেল। আর ভিভি কত? ভিভি হচ্ছে 250 সেন্টিমিটার কিউব। 1000 দিয়ে ভাগ করলে 0.25 ডেসিমিটার কিউব ডিভাইডেড বাই আয়তনটা কত? 1 ডেসিমিটার কিউব। আশা করি সেন্টিমিটার কিউব এবং ডেসিমিটার কিউবের কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটাকে আমরা যদি হিসেব করি তাহলে আমাদের কত আসবে আনসারটা? আমাদের আনসারটা আসবে 9.999 ইন্টু 0.5 প্লাস 7.999 ইন্টু 0.25, হিসাব করলে আসবে 6.999। ঠিক আছে, আমাদের আনসারটা আসবে 6.999 আসবে। তাহলে 6.999 তার মানে আমরা কি বলতে পারি? অলমোস্ট 7 কিলো প্যাসকেল আসবে আনসার। তাহলে এ গ্যাস এবং বি গ্যাস, এই দুইটা গ্যাসকে তোমরা যদি একত্রে পাত্রে মেশাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের সি পাত্রে, শূন্য পাত্রে যখন গ্যাসগুলো যাবে তখন সেই সি পাত্রে গ্যাসের মোট চাপ হবে 7 কিলো প্যাসকেল। তো আশা করি এই ম্যাথটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য এই টপিকের উপর আমার হচ্ছে কিছু বাড়ি কাজ দেওয়া থাকবে, কিছু SW দেওয়া থাকবে, সেই SWগুলো একটু লিখে নাও। ঠিক আছে, সেই SWগুলো একটু লিখে নাও। তাহলে কেস 1-এর উপর আমাদের যে SWগুলো থাকবে, HW কেস 1-এর উপর HW আমরা এখানে লিখব কেস 1-এর SW। কেস 1-এর SW আমাদের কি থাকবে আমি তোমাদেরকে কিছু দিয়ে দিচ্ছি। তো একটা থাকবে আমাদের, মনে করো 3টা পাত্র। হ্যাঁ, 3টা পাত্র। এক নাম্বার হচ্ছে আমাদের 3টা পাত্র। একটা পাত্রে হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের আচ্ছা, একটা থাকবে আমাদের সবগুলোই তাপমাত্রা সেম, তো তাপমাত্রা লেখার দরকার নেই আসলে। আমাদের পাত্র এতে আমাদের থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 101 কিলো প্যাসকেল চাপ, 101 কিলো প্যাসকেল চাপ এবং 100 সেন্টিমিটার কিউব সিএম কিউব হাইড্রোজেন গ্যাস। এটা হচ্ছে আমাদের পাত্র এ। তারপর আমাদের পাত্র বিতে কি থাকবে? পাত্র বিতে আছে, এটাও আমাদের 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেম। এটাতে আমাদের 101 কিলো প্যাসকেল চাপ, এটাতেও আমাদের চাপ 101 কিলো প্যাসকেল
আর এটাতে আমাদের থাকবে 150 সেন্টিমিটার কিউব নাইট্রোজেন গ্যাস, পাত্র বি। আরেকটা হবে আমাদের পাত্র সি। পাত্র সিতে আমাদের কি থাকবে? পাত্র সিতে আমাদের থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 101 কিলো প্যাসকেল চাপে 440 সেন্টিমিটার কিউব, সরি শুধু 40 সেন্টিমিটার কিউব অক্সিজেন গ্যাস। ঠিক আছে, এবং এই তিনটা গ্যাসকে যখন তোমরা একত্রে যখন মিশ্রিত করবা একটা খালি পাত্রে, খালি পাত্রটা মনে করো আমাদের এটা হচ্ছে আমাদের সেই বিশাল বড় একটা খালি পাত্র নিলাম, যেই খালি পাত্রের ভেতরে আছে আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং খালি পাত্রের আয়তনটা হচ্ছে 250 সেন্টিমিটার কিউব। শূন্য পাত্র। তো এই ম্যাথটা নিয়ে একটু ভাববা, হ্যাঁ এই ম্যাথটা নিয়ে একটু ভাবার জিনিস আছে। কেন বলো তো? এদিকে তাপমাত্রা হচ্ছে 15, বাট এদিকে তাপমাত্রা হচ্ছে 20, তার মানে এখানে একটা ভাবার একটা বিষয় আছে। এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করবা তোমরা, হ্যাঁ এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করবা। মানে এই গ্যাসটাকে আমি হচ্ছে এই যে তিনটা গ্যাস, এই তিনটা গ্যাসকে আমরা কি করেছি? এই তিনটা গ্যাসকে আমরা এই পাত্রে পুশ করেছি, এই পাত্রে মিশ্রণ করেছি। ঠিক আছে, তাহলে এই অবস্থায় আমাদের এটা আমাদের খালি পাত্রটা মনে করো আমাদের পাত্র ডি, এই পাত্রটা হচ্ছে আমাদের শূন্য পাত্র এবং এটা হচ্ছে আমাদের পাত্র ডি। তোমরা বের করবা ডি পাত্রের মোট চাপ কত। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ডি পাত্রে মোট চাপ কত, ডি পাত্রে মোট চাপ কত। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এটা হচ্ছে তোমরা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, যে আমাদের ডি পাত্রে মোট চাপ কত এটা দেখবা। যদি না পারো ইনকেস, তাহলে তো হচ্ছে আমি অবশ্যই তোমাদেরকে এটা করে দেবো। ঠিক আছে, তবে এটা হচ্ছে তোমরা বাসায় করার চেষ্টা করবা। যদি না পারো তাহলে আমি করে দেবো। ঠিক আছে, যদি না পারো আমি হচ্ছে এটা বাসায় পরবর্তী ক্লাসে, আগামীকালকে ক্লাসে হচ্ছে এটা আমি তোমাদেরকে দেখাই দিব। ওকে, আচ্ছা এখন আসো আমরা কেস 2তে চলে যাই। এখন আমরা যদি কেস 2টা যদি দেখি, কেস 2তে দেখো আমাদের কি বলছে। কেস 2 হচ্ছে এরকম যে মনে করো তোমাদের বললো এরকম একটা কন্ডিশন বললো যে মনে করো এখানে মনে করো আমাদের একটা এ গ্যাস আছে, হ্যাঁ এখানে একটা এ গ্যাস আছে এবং এই এ গ্যাসটা মনে করো আমাদের পিএ চাপে আছে। এ গ্যাসটার আয়তন কত? ভিএ আয়তন, এবং এই গ্যাসটা আমাদের চাপ কত? পিএ চাপে আছে। হ্যাঁ, এবং মনে করো আমার এইদিকে মনে করো একটা বি গ্যাস আছে, বি গ্যাসটা আমাদের পিবি চাপে আছে এবং বি গ্যাসের আয়তন হচ্ছে, পাত্রের আয়তন হচ্ছে বিবি। এই দুইটা গ্যাসকে তুমি যদি একটা সংযোগকারী নল দিয়ে যদি যুক্ত করে দাও, তাহলে এই সংযুক্ত অবস্থায় মনে করো এখানে একটা স্টপ কর্ক আছে, মানে এটা এখন আপাতত ছিপি দিয়ে আটকানো আছে। তো তোমাকে বলবে এই ছিপিটা বা সংযোগকারী নলটা যদি খুলে দেই তাহলে আমাদের চাপ কত হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস। সেকেন্ড কেসটা কি? সেকেন্ড কেসে কোনো পাত্র নাই। যে দুইটা পাত্র নিয়ে কথা বলবে সেকেন্ড কেসে আমাদের দুইটা পাত্রই থাকবে। তো দুইটা পাত্রকে একটা নল দিয়ে যুক্ত করা থাকবে এবং নলটাকে একটা স্টপ কর্ক বা ছিপি দিয়ে লাগানো থাকবে। তোমাকে প্রশ্ন বলবে যদি ছিপিটা যদি খুলে দাও তাহলে হচ্ছে চাপ কত হবে, ছিপিটা খুলে দিলে চাপ কত হবে। এটা কিভাবে করবে খেয়াল করো। দেখো যখন তুমি ছিপিটা যখন খুলে দিচ্ছ, এই যে খুলে দিলাম, তখন এ গ্যাসটা যেমন বি পাত্রের দিকে চলে যাবে, বি গ্যাসটাও এ পাত্রের দিকে চলে যাবে। তার মানে কি? তখন তারা পুরো আয়তনটাই দখল করবে। এ গ্যাস বলবে এ পাত্রটাও আমার, বি পাত্রটাও আমার। আবার বি গ্যাসও বলবে না, বি পাত্রটা তো আমারই, এ পাত্রটাও আমার। কারণ কি? গ্যাসের অণুগুলো কিন্তু মুক্তভাবে চলাচল করতে পারে। তাহলে ছিপি যখন খুলে দিব তখন কিন্তু আমাদের এ গ্যাসের আয়তন হবে ভিএ প্লাস ভিবি, মানে দুইটা পাত্রের আয়তন। আবার বি গ্যাসের আয়তনও কী হবে? দুইটা গ্যাসেরই আয়তন হবে। তার মানে ছিপির অঙ্কে সংযোগকারী নল বিশিষ্ট যে সকল ডাল্টনের আংশিক চাপের ম্যাথ আসবে, সেই সকল ম্যাথে যখন বলবে যে ছিপি খুলে দেওয়া হয়েছে বা সংযোগকারী নল খুলে দেওয়া হয়েছে, তখন আমাদের চূড়ান্ত আয়তন কি হবে? দুইটা পাত্রের আয়তনের সমষ্টি। মনে রাখবা। কি লিখবা? এখানে একটু লিখে রাখো। কেস 2 এর ক্ষেত্রে লিখে রাখো, কেস 2 এর ক্ষেত্রে লিখে রাখো, এক্ষেত্রে চূড়ান্ত আয়তন হবে, চূড়ান্ত আয়তন হবে পাত্র দুটির আয়তনের সমষ্টির সমান। এই কনসেপ্টটা জাস্ট একটু মাথায় রাখবা। আয়তনের সমষ্টির সমান। এই ক্ষেত্রে আমাদের চূড়ান্ত আয়তন হবে পাত্র দুটির আয়তনের সমষ্টির সমান। তাহলে চলো আমরা একটু ম্যাথটা বেসিকটা একটু বুঝি। কি বলছে? ভিন্ন ভিন্ন চাপটা ভিন্ন ভিন্ন থাকবে, ভিন্ন ভিন্ন পাত্রে, তার মানে পাত্রে আয়তনও ভিন্ন ভিন্ন থাকবে। রক্ষিত গ্যাসকে যখন সূক্ষ্ম নল দ্বারা যখন যুক্ত করা হবে, মনে করি স্থির উষ্ণতায় ভিএ আয়তনের পাত্রে পিএ গ্যাস আছে। তার মানে আমি একটা যদি লিখি এখানে, মনে করো এটা একটা পাত্র,
এই পাত্রে পিএ চাপে আমাদের এ গ্যাস আছে, পিএ চাপে আমাদের কি আছে, এ গ্যাস আছে, এবং এই পাত্রের আয়তন কত, ভিএ, এবং আরেকটা পাত্র আছে যেটার আয়তন হচ্ছে ভিবি, এবং এই পাত্রে বি নামক একটা গ্যাস আছে যেটা আমাদের পিবি চাপে আছে। এই দুটা পাত্রকে যদি আমরা সংযোগকারী নল দিয়ে যদি যুক্ত করে দিই, তাহলে বয়েলের সূত্র অনুসারে আমরা কি পাচ্ছি, এ গ্যাসের আংশিক চাপ কত হবে, এ গ্যাসের আংশিক চাপ, আমরা একটু আগে আংশিক চাপের ফর্মুলা আমরা পড়ছি, এ গ্যাসের আংশিক চাপ ধরে নাও এফএ, তাহলে আংশিক চাপ কি হয়, আংশিক চাপ হবে প্রাথমিক অবস্থায় চাপ এবং আয়তনের গুণফল ডিভাইডেড বাই চূড়ান্ত আয়তন। তাহলে এ গ্যাসটার প্রাথমিক অবস্থায় চাপ কত ছিল, পিএ, প্রাথমিক অবস্থায় এ গ্যাসের আয়তন কত ছিল, ভিএ, তাহলে দেখো উপরে আছে পিএ ভিএ, এগুলো কি, এগুলো হচ্ছে প্রাথমিক অবস্থার চাপ এবং আয়তনের মান, এগুলো হচ্ছে প্রাথমিক অবস্থার চাপ এবং আয়তনের মান। তাহলে উপরে হবে প্রাথমিক অবস্থার চাপ ও আয়তনের গুণফল, আর নিচে হবে কি, চূড়ান্ত অবস্থায় মানে সংযোগকারী নল যখন খুলে দিয়েছো তখনকার আয়তন। তাহলে সংযোগকারী নল যখন খুলে দিয়েছো তখন মোট আয়তন কত, ভিএ প্লাস ভিবি। তাহলে একইভাবে বি গ্যাসে কত হবে, এফ বি সমান, বি গ্যাসের প্রাথমিক আয়তন কত ছিল, প্রাথমিক চাপ কত ছিল, পিবি, প্রাথমিক আয়তন কত ছিল, ভিবি, তাহলে উপরে হচ্ছে পিবি ভিবি আর নিচে হচ্ছে মোট আয়তন ভিএ প্লাস ভিবি। তারপর তুমি মোট চাপ বের করবা, মোট চাপ পি সমান কি, এফ এ প্লাস এফ বি, এফ এ প্লাস এফ বি হলে আমরা এফ এর মান বসাবো পিএ ভিএ ডিভাইডেড বাই ভিএ প্লাস ভিবি, এবং এফ বি এর মান বসাবো পিবি ভিবি ডিভাইডেড বাই ভিএ প্লাস ভিবি। তারপর আমরা যদি ভিএ প্লাস ভিবি যদি লসাগু করি তাহলে আমাদের ফাইনালি মোট চাপের সূত্রটা আসবে পিএ ভিএ প্লাস পিবি ভিবি ডিভাইডেড বাই ভিএ প্লাস ভিবি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সংযোগকারী নলের ক্ষেত্রে আমাদের ফর্মুলা। তো আমরা কিন্তু তাহলে দুইটা ফর্মুলা শিখে ফেললাম। একটা কি, কেস 1, সেটা কি ছিল, সবগুলো গ্যাসকে তুমি যদি একটা যদি খালি পাত্রে যদি মিশ্রিত করো, সবগুলো গ্যাসকে তুমি যদি একটা খালি পাত্রে মিশ্রিত করো, সেই ক্ষেত্রে গ্যাসের আয়তন কত হবে, সবগুলো গ্যাসের মানে প্রাথমিক চাপ এবং আয়তনের গুণফলের সমষ্টি ডিভাইডেড বাই খালি পাত্রের আয়তন, যেটাতে নিচে ছিল শুধু ভি। আর সংযোগকারী নল দিয়ে যখন যুক্ত করবা তখন কি হবে, তখন হবে আমাদের পিএ ভিএ প্লাস পিবি ভিবি ডিভাইডেড বাই ভিএ প্লাস ভিবি। তো আশা করি এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এইটার একটা ম্যাথ চলো আমরা করে ফেলি, এই রিলেটেড একটা ম্যাথ করে ফেলি আমরা, কেস টু রিলেটেড একটা ম্যাথ করবো এবং একটা বাড়ি কাজ দিব। ঠিক আছে, তাহলে কেস টু রিলেটেড আমরা যদি ম্যাথ করি, কেস টু রিলেটেড ম্যাথ, কেস টু, তাহলে কেস টু রিলেটেড আমাদের ম্যাথটা কেমন হবে, কেস টু রিলেটেড আমরা একটা ম্যাথ করবো যে ম্যাথে কি থাকবে, দুইটা গ্যাস থাকবে এবং দুইটা গ্যাস একটা সংযোগকারী নল দিয়ে যুক্ত করা থাকবে। তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের একটা গ্যাস হচ্ছে আমাদের এখানে আছে, মনে করো গ্যাসটা দেওয়া আছে আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং গ্যাসটা হচ্ছে আমাদের 15 লিটার গ্যাস, এবং গ্যাসটা হচ্ছে 11.2 গ্রাম নাইট্রোজেন গ্যাস দেওয়া আছে, 11.2 গ্রাম নাইট্রোজেন গ্যাস দেওয়া আছে। ওকে, 11.2 গ্রাম নাইট্রোজেন গ্যাস, এবং এই গ্যাসের সাথে সংযোগকারী নল দিয়ে আমাদের যুক্ত করা আছে আরেকটা গ্যাস, এই গ্যাসটা হচ্ছে আমাদের এটাও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মনে রাখবা এই ধরনের অঙ্কে তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকবে, দুইটা পাত্রে সেম তাপমাত্রা থাকবে, 5 লিটার গ্যাস, এবং এটা মনে করো আমাদের দেওয়া আছে 4 গ্রাম অক্সিজেন গ্যাস দেওয়া আছে। ওকে, 4 গ্রাম অক্সিজেন গ্যাস দেওয়া আছে। আচ্ছা, এখন তাহলে আমাদেরকে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এখানে তো চাপ দেওয়া নেই, তাই না, চাপ দেওয়া নেই, আচ্ছা সরি গ্রাম না দিয়ে আমি চাপ দিয়ে দিই, গ্রাম না, এটা মনে করো আমাদের হচ্ছে 2 ATM চাপ আছে, 2 ATM চাপে আমাদের নাইট্রোজেন গ্যাস দেখা আছে, আর এখানে মনে করো আমাদের 4 ATM চাপে আমার অক্সিজেন গ্যাস দেওয়া আছে। এখন ঠিক আছে, এখন আমাকে বললো যে সংযোগকারী নল খুলে দেওয়ার পর, সংযোগকারী নল বা আমাদের হচ্ছে দুইটা গ্যাস মানে সংযোগ করার পর, মানে দুইটা পাত্রকে একসাথে সংযুক্ত করার পর গ্যাস মিশ্রণে মোট চাপ কত হবে। তাহলে আমাকে প্রশ্ন করলো যে আমাদের এটা মনে করো আমাদের এ সিলিন্ডার, এটা হচ্ছে আমাদের বি সিলিন্ডার, এ পাত্র বি পাত্র। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এ এবং বি পাত্রকে সংযুক্ত করার পর মোট চাপ কত, সংযুক্ত করার পর মোট চাপ কত, এ এবং বি পাত্রকে সংযুক্ত করার পর আমাদের মোট চাপ কত। তাহলে এখানে আমাদের মোট চাপের সূত্র কী হবে, যেহেতু আমরা সংযুক্ত করেছি সেহেতু আমাদের মোট চাপের সূত্র হবে কি, আমাদের মোট চাপের সূত্র হবে, আমরা একটু লিখে রাখি এখানে ডাটাগুলো, আমরা একটু লিখে রাখি আমাদের ডাটাগুলো কী কী আসে, আমাদের ডাটাগুলো আছে এখানে আমাদের পিএ কত,
PA হচ্ছে আমাদের 2 ATM, কারণ এ পাত্রে আমাদের চাপটা ছিল 2 ATM চাপ, এবং এ পাত্রে আয়তন কত 15 লিটার। তাহলে VA কত, VA হচ্ছে আমাদের 15 লিটার। আবার বি পাত্রে চাপ কত 4 ATM আর আয়তন কত 5 লিটার। তাহলে PB হচ্ছে আমাদের 4 ATM এবং আমাদের যে VB সেটা হচ্ছে আমাদের 5 লিটার। তাহলে আমাদেরকে বের করতে বলছে মোট চাপ, আমাদের বের করতে বলছে কি মোট চাপ P কত। তাহলে আমরা জানি যখন দুটি পাত্রকে যখন সংযুক্ত করা হয় তখন মোট চাপ P সমান তাদের যে আদি বা প্রাথমিক যে গুণফল চাপ এবং আয়তনের গুণফল তার সমষ্টি ডিভাইডেড বাই দুটি পাত্রের আয়তন। তাহলে আমাদের সব যদি হিসাব করি, PA কত 2 ATM ছিল, এটা কত ছিল 15 লিটার, PB কত 4 ATM ছিল, এটা কত 5 লিটার, আর VA কত, VA হচ্ছে আমাদের 15 লিটার, VB হচ্ছে 5 লিটার। তাহলে একসাথে যদি হিসাব করো কত আসবে, এটা আসবে আমাদের 15 দুগুণে 30 আর 4 5 20 মানে 50 ডিভাইডেড বাই 20, তার মানে 2.5 ATM চাপ আসবে। তো এই হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে দেখো ম্যাথ কিন্তু সহজ, কনসেপ্ট যদি জানতে পারো তাহলে কিন্তু এই ধরনের ম্যাথ করা তোমাদের জন্য কোনো বিষয় না। ম্যাথ কিন্তু খুবই সিম্পল ম্যাথ। এই ধরনের ম্যাথগুলো কিন্তু আমাদের সিকিউতে আমাদের এসে থাকে, ঠিক আছে। এই ধরনের ম্যাথগুলো কিন্তু আমরা সিকিউতে পাবো। আচ্ছা, তো তোমাদের জন্য একটা বাড়ি কাজ যেটা থাকবে হোমওয়ার্ক, তোমাদের জন্য যেটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে HW হিসেবে তোমাদের থাকবে HW কিসের জন্য, কেস 2 এর HW, কেস 2 এর HW তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে দুইটা HW দিব। একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের হচ্ছে 8 DM কিউব আয়তন, এবং আমাদের মনে করো 5 ATM চাপ। এই চাপে আমাদের নাইট্রোজেন গ্যাস আছে, এবং এটার সাথে সংযুক্তকারী নল দিয়ে আমাদের যদি যুক্ত করা হয়, মনে করো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই 12 DM কিউব অক্সিজেন গ্যাস, যেটা হচ্ছে আমাদের 3 ATM চাপে অক্সিজেন গ্যাস। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মিশ্রণের পর মোট চাপ কত, এই ক্ষেত্রে আমাদের মোট চাপ কত এটা তোমরা হচ্ছে বাসায় বের করবা, মোট চাপ কত, ঠিক আছে। এটা তোমরা হচ্ছে বাসায় করবা। আরেকটা ম্যাথ করবা, সেটা হচ্ছে আরেকটা ম্যাথ তোমরা যেটা করবা, আমি আজকে তোমাদেরকে সিম্পল ম্যাথগুলোই দিচ্ছি, কারণ এই কনসেপ্ট কিন্তু আমরা আরও পড়বো, ঠিক আছে। আমাদের আগামীকালকে যে ক্লাসটা হবে সেটা পুরোটাই কিন্তু আংশিক চাপের ম্যাথের উপর হবে, ঠিক আছে। সেখানে আমরা অনেকগুলো ম্যাথ করব। তাহলে আরেকটা ম্যাথ যেটা করবা সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের 20 লিটার এবং 2 ATM চাপে যদি আমাদের অক্সিজেন গ্যাস থাকে, এবং এই অক্সিজেন গ্যাসটার সাথে আমরা যদি একটা সংযুক্তকারী নল দিয়ে যদি আমরা যোগ করে দিই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 লিটার এবং 6 ATM চাপের হাইড্রোজেন গ্যাসকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সংযুক্ত করার পর মোট চাপ কত হবে, ঠিক আছে। সংযুক্ত করার পর মোট চাপ কত হবে। তো এই ম্যাথটাও কিন্তু তোমরা বাসায় করবা, ওকে। এই দুইটা ম্যাথ তোমাদের বাড়ির কাজ থাকবে। আচ্ছা, এরপর আমরা যদি আমাদের পরের টপিকে যদি যাই, ডাল্টনের সূত্রের প্রতিপাদন করো। ডাল্টনের সূত্রটা প্রতিপাদন করো যে কিভাবে আসলে মোট চাপ আংশিক চাপের সমষ্টি সমান আসলো, এটা বের করো। তাহলে এটা বের করা সহজ। এই প্রতিপাদন আমাদের যদি আসে সামহাউ ক্ষতে আসতে পারে। তো ডাল্টনের প্রতিপাদনটা তোমরা বাসায় পড়বা। আমরা জানি PV সমান nRT। তাহলে প্রথম গ্যাসের জন্য আমাদের ডাল্টনের সূত্রে আসলে কি চেঞ্জ হয়, ডাল্টনের সূত্রে আমাদের মোল সংখ্যা চেঞ্জ হয় এবং আমাদের চাপ চেঞ্জ হয়। তাহলে প্রথম সূত্রের জন্য PV সমান কী হবে, P1V, এবং nRT সমান কী হবে, N1RT। তাহলে প্রথমটার ক্ষেত্রে প্রথম গ্যাসের আংশিক চাপ কত হবে, P1 সমান N1RT ডিভাইডেড বাই V। তাহলে দ্বিতীয় গ্যাসের জন্য আংশিক চাপ কত হবে, P2 সমান N2RT ডিভাইডেড বাই V।
এবং 3 নাম্বার গ্যাসের জন্য আমার হবে P3 সমান N3RT ডিভাইডেড বাই V। এখন আমরা যদি ডাল্টনের আংশিক চাপের সূত্র যদি আমরা যদি যোগ করি, আবার আমরা জানি মোট চাপ P সমান কি nRT বাই V। তাহলে আমরা যদি যোগ করি 1 2 3, তাহলে আমরা কি পাচ্ছি P1 প্লাস P2 প্লাস P3 যোগ করে তোমরা দেখবা তোমরা nRT বাই V পাচ্ছ। তাহলে দেখো P সমানও nRT বাই V, আবার P1 প্লাস P2 প্লাস P3 এগুলো সবগুলো যোগফলও হচ্ছে nRT বাই V। অর্থাৎ আমরা বলতে পারি যেহেতু দুইটারই ডান পক্ষ সমান, P এর ডান পক্ষ যা P1 প্লাস P2 প্লাস P3 এর ডান পক্ষ তা, তাই আমরা বলতে পারি P সমান P1 প্লাস P2 প্লাস P3। তাহলে এখান থেকে আমাদের আসছে ডাল্টনের আংশিক সূত্রের প্রতিপাদন। তো প্রতিপাদনটা তোমরা বাসায় 2-1 খাতায় লিখবা, 2-1 খাতায় লিখলেই তোমরা দেখবা তোমাদের এটা মাথায় ঢুকে গেছে, এটা মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, প্রতিপাদনটা নিয়ে আমি আর ডিটেলস পড়াচ্ছি না। এখন আসো ডাল্টন আংশিক চাপ সূত্রের যে লাস্ট যে কনসেপ্ট সেটাতে যাই। ডাল্টনের সূত্রানুসারে আংশিক চাপ এবং মোল ভগ্নাংশের সাথে মোট চাপের সম্পর্ক কি বলছে? আংশিক চাপ। আংশিক চাপ মানে কি? আংশিক চাপ মানে হচ্ছে আমাদের P1, আর মোল ভগ্নাংশ মানে কি x। এটার সাথে মোট চাপ P এর সম্পর্ক কি? মোট চাপ P এর সম্পর্ক কি? তো প্রথমে আসো আমরা দেখি যে আমাদের মোল ভগ্নাংশটা কি, মোল ভগ্নাংশর কনসেপ্টটা কি। ঠিক আছে, তো আমরা এটা একবারে রিডিং করে যাই, তাহলেই হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, মনে করি স্থির উষ্ণতায় ডাল্টন আংশিক চাপ সূত্রটা স্থির উষ্ণতায় ব্যবহার করা হয়। ভি আয়তনের একটা পাত্র আছে, এই ভি আয়তনের পাত্রে আমাদের N1 N2 N3 মোল মানে 3টা গ্যাস নিয়েছি, N1 N2 এবং N3 3টা গ্যাস নিয়েছি যারা পরস্পর বিক্রিয়াহীন। কারণ ডাল্টনের আংশিক চাপ সূত্রে বলেছে যে গ্যাসগুলো পরস্পর বিক্রিয়াহীন হবে। এই গ্যাসগুলোকে মিশ্রিত করলাম, মিশ্রিত করলে মিশ্রণে মোট চাপ কত পাবো? P পাবো। এখন ধরে নিচ্ছি আমাদের যে N1 গ্যাস ছিল সেটা P1 চাপ দেয়, আংশিক চাপ দেয়, N2 গ্যাসটা P2 আংশিক চাপ দেয় এবং N3 গ্যাসটা P3 চাপ দেয়। তাহলে এই যে গ্যাসগুলো এরা নিজ নিজ আংশিক চাপ নির্দেশ করে। তাহলে আমরা একটু আগে আমরা দেখলাম, জাস্ট আগের স্লাইডে আমরা দেখলাম, তাহলে প্রথম গ্যাসের জন্য P1V হবে কি N1RT, P2V সমান হবে কি N2RT, P3V সমান হবে কি N3RT এবং PV সমান হবে কি nRT। এটা তো আমরা জানি, অলরেডি এটা জানি। এটা কি? এটা হচ্ছে প্রথম গ্যাসের জন্য আংশিক চাপ, এটা হচ্ছে প্রথম গ্যাসের আংশিক চাপ। তারপর 2 নম্বর সমীকরণ হচ্ছে দ্বিতীয় গ্যাসের জন্য আংশিক চাপ, 3 নম্বর সমীকরণ হচ্ছে তৃতীয় গ্যাসের জন্য আংশিক চাপ, আর 4 নম্বর সমীকরণ কিন্তু আমাদের মিশ্রণের জন্য মোট চাপ। ওকে, আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, আমরা 1 নংকে প্রথমে 4 দিয়ে ভাগ করব, 1 নংকে 4 দিয়ে ভাগ করব, তারপর 2 নংকে 4 দিয়ে ভাগ করব, তারপর আমরা 3 নংকে 4 দিয়ে ভাগ করব। তাহলে 1 নংকে যদি 4 দিয়ে ভাগ করো, একে দেখো তো কি আছে? একে আছে এই যে এটা P1V, আর 4-এ কত আছে? PV। তাহলে দেখো এই যে লিখলাম P1V বাই PV, আর একে কি আছে? উপরে আছে N1RT আর নিচে আছে nRT, তাহলে N1RT বাই nRT। এখন খেয়াল করে দেখো তোমরা, VV কাটা যায় এবং RT কাটা যায়, তার মানে আমরা বাম পাশে কি থাকতেছে? P1 বাই P, ডান পাশে থাকতেছে N1 বাই N। এখন একটা কথা একটু মাথায় রাখবে, এই যে মোল ভগ্নাংশ বলতেছি, এই মোল ভগ্নাংশ মানে কি? মোল ভগ্নাংশ মানে হচ্ছে x, এটা হচ্ছে নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল, নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। এখন 1 নম্বর সমীকরণটা কি? 1 নং গ্যাসের জন্য। তাহলে 1 নং গ্যাসে নিজের মোল কত ছিল? N1, আর মোট মোল কত? 4 নম্বর সমীকরণে যেটা আছে সেটা হচ্ছে মোট মোল N। তাহলে খেয়াল করে দেখো, এখানে কিন্তু N1 বাই N আছে, তার মানে খেয়াল করে দেখো তো, তাহলে নিজের মোল কত? N1, মোট মোল কত? N, তাহলে এটা সমান আমাদের কত আসবে? X1। তাহলে মোল ভগ্নাংশ মানে কি? কোনো একটা গ্যাসের মোল ভগ্নাংশ মানে কি? তার নিজের মোলকে তুমি যদি সবগুলো গ্যাসের মোট মোল দিয়ে যদি যোগ করো, ঠিক আছে, নিজের মোলকে তুমি যদি সবগুলো গ্যাসের মোট মোল দিয়ে যদি যোগ করো, তাহলে তুমি পেয়ে যাবা মোল ভগ্নাংশ। তাহলে মোল ভগ্নাংশ কাকে বলে? আমরা এইভাবে লিখতে পারি, মোল ভগ্নাংশ যেটাকে আমরা প্রকাশ করছি x দিয়ে, সেটা হচ্ছে উপরে হবে তুমি যে গ্যাসের মোল ভগ্নাংশ বের করতেছো তার নিজের মোল, আর নিচে হবে মোট মোল। তাহলে এখান থেকে আমরা কিন্তু লিখতে পারবো, দেখো P1 সমান P ইন্টু X1। এই জায়গাটা কীভাবে আসছে আমি একটু তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। খেয়াল করো, 1 নং সমীকরণটা কী ছিল? P1V, আর 4 নং সমীকরণ কি? PV। তাহলে 1কে 4 দিয়ে ভাগ করছো, P1V বাই PV। আবার 1 নং সমীকরণে কী ছিল? N1RT। আবার 4 নং সমীকরণে কী ছিল? nRT করলা। এখন খেয়াল করে দেখো, PV কাটা, এই যে VV কাটা, RT কাটা, তাহলে তুমি কি পাচ্ছ? তুমি এখানে পাচ্ছ P1 বাই P এবং এখানে পাচ্ছ N1 বাই N। তাহলে এটা থেকে আমরা কি পাই? আমরা পাই P1 বাই P সমান এই N1 বাই N সমান কি? X1। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা ফাইনালি লিখতে পারি, তাহলে প্রথম গ্যাসের যে আংশিক চাপ সেটা হচ্ছে মোট চাপ এবং মোল ভগ্নাংশের গুণফলের সমান। এটাই কিন্তু আমাদের মোট চাপ, আংশিক চাপ এবং মোল ভগ্নাংশের মধ্যকার সূত্র।
তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আংশিক চাপ সমান, এটাকে আমরা এইভাবে মনে করি, আংশিক চাপ মানে হচ্ছে আচা, আংশিক চাপ সমান মোচা, মোচা মানে কি মোট চাপ, ইন্টু মোল ভগ্নাংশ মানে কি মোভা। তাহলে আচা সমান মোচা ইন্টু মোভা, এভাবে আমরা মনে রাখতে পারি, আচা সমান মোচা ইন্টু মোভা। আচা মানে কি আংশিক চাপ, অর্থাৎ কোন একটা গ্যাসের আংশিক চাপ হচ্ছে মোচা এবং মোভায়ের গুণফলের সমান, অর্থাৎ মোট চাপ এবং মোল ভগ্নাংশের গুণফলের সমান। আচা সমান মোচা ইন্টু মোভা, আমরা এভাবে এটা মনে রাখতে পারি, আচা সমান মোচা ইন্টু মোভা, আংশিক চাপ সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। ওকে, এখন মনে করো তুমি যদি এটা না করে তুমি এখন যদি তাহলে যদি দ্বিতীয় গ্যাসের আংশিক চাপ যদি বের করতে চাও, দ্বিতীয় গ্যাসের আংশিক চাপটা তাহলে কত আসবে বলো তো? দ্বিতীয় গ্যাসের আংশিক চাপ কীভাবে বের করবা? তুমি জানো দ্বিতীয় গ্যাসের আংশিক চাপ বের করতে গেলে কী করতে হবে? 2 নংকে 4 নং দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? 2কে 4 দিয়ে ভাগ করতে হবে। এই যে দেখো, এই যে 2, কারণ 2 নাম্বার, এই যে দ্বিতীয় গ্যাসটা কি, এই যে দেখো 2 নাম্বার সমীকরণের জন্য দ্বিতীয় গ্যাসটা পাচ্ছ 2 নাম্বার সমীকরণ। তাহলে 2কে 4 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে তুমি দ্বিতীয় গ্যাসের জন্য আংশিক চাপের সূত্র ডিরাইভ করে ফেলতে পারবা। তাহলে 2কে 4 দিয়ে ভাগ করার মানে কি, P2V-কে আমরা PV দিয়ে ভাগ করব, আর N2RT-কে আমরা NRT দিয়ে ভাগ করব, 2কে 4 দিয়ে ভাগ করলাম। তাহলে এখানেও কিন্তু আমরা কি পাবো, P2/P, কারণ VB কাটা, RT কাটা, তাহলে N2/N। এখন N2/N মানে কি X2, আর এখানে কি থাকতেছে P2/P। তাহলে দ্বিতীয় গ্যাসের জন্য আমাদের আংশিক চাপ কত আসতেছে? দ্বিতীয় গ্যাসের আংশিক চাপ হচ্ছে মোট চাপ ইন্টু দ্বিতীয় গ্যাসের মোল ভগ্নাংশ। তার মানে তুমি যার আংশিক চাপ বের করবা তার মোল ভগ্নাংশ দিয়ে কিন্তু গুণ দিতে হবে, এটা মনে রাখো। যার আংশিক চাপ বের করছো তার মোল ভগ্নাংশ দিয়ে কিন্তু আমাদেরকে গুণ করতে হবে। আমি দ্বিতীয় গ্যাসের আংশিক চাপ বের করতেছি, এ কারণে আমি দ্বিতীয় গ্যাসের মোল ভগ্নাংশ দিয়ে গুণ করব। তাহলে একইভাবে আমরা বলতে পারি, যদি তৃতীয় গ্যাসের আংশিক চাপ বের করো তাহলে কী হবে? মোট চাপ ইন্টু তৃতীয় গ্যাসের মোল ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে আমরা যেই গ্যাসের আংশিক চাপ বের করব সেই গ্যাসের মোল ভগ্নাংশ দিয়ে মোট চাপকে গুণ দিতে হবে। সূত্র কি? আচা সমান মোচা ইন্টু মোভা, ঠিক আছে? তাহলে এই সূত্রটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে বলছি এইটাই, এই যে দেখো P সমান X ইন্টু P, ঠিক আছে? P সমান X ইন্টু P। তাহলে এখানে আমাদেরকে আসলে কি বলছে? আমাদেরকে বলছে অর্থাৎ কোনো গ্যাসের মিশ্রণে আংশিক চাপ আচা সেটা হবে মোট চাপ মোচা এবং মোভা মোল ভগ্নাংশের গুণফলের সমান। অর্থাৎ আমরা ফাইনালি পাচ্ছি আচা সমান মোচা ইন্টু মোভা। আচা মানে হচ্ছে মোল ভগ্নাংশ, আচা মানে হচ্ছে আংশিক চাপ, মোচা মানে হচ্ছে মোট চাপ ইন্টু মোভা মানে হচ্ছে মোল ভগ্নাংশ। আংশিক চাপ সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। তো আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। সবগুলো কনসেপ্টকে আমি যদি একসাথে যদি তোমাদের জন্য যদি একটু যদি লিখি, দেখো সবগুলো কনসেপ্টকে আমি যদি একসাথে যদি তোমাদেরকে যদি একটু যদি লিখে দিই তাহলে আমাদের জিনিসটা কেমন আসতেছে। আমাদের ডাল্টনের আংশিক চাপ, আমাদের যে ডাল্টনের আংশিক চাপ ছিল সেটা কি ছিল? ডাল্টনের আংশিক চাপ P সমান ছিল সবগুলো গ্যাসের ডাল্টনের মোট চাপ, মানে গ্যাস মিশ্রণের মোট চাপ হচ্ছে সবগুলো গ্যাসের আংশিক চাপের যোগফলের সমান। তারপর কেস 1-এ আমরা কি পেয়েছি? কেস 1 ছিল খালি পাত্রের জন্য। আমরা যদি একাধিক গ্যাসকে যদি একটা বড় একটা খালি পাত্রে যদি মিশ্রিত করি তাহলে মিশ্রণের মোট চাপ P হবে সবগুলো গ্যাসের, মানে P1V1 প্লাস P2V2 প্লাস P3V3, মানে সবগুলো গ্যাসের প্রাথমিক চাপ এবং আয়তনের গুণফলের সমষ্টি ডিভাইডেড বাই পাত্রের আয়তন, খালি পাত্রের আয়তন। কেস 2 কি পড়লাম? কেস 2-তে আমরা পড়েছি যে আমরা যদি দুইটা পাত্রকে যদি একসাথে যদি সংযুক্ত করে দেই তাহলে সংযুক্ত অবস্থায় তাদের মোট চাপ হবে, মানে মিশ্রণের চাপ হবে তাদের প্রাথমিক, মানে প্রত্যেকটা গ্যাসের প্রাথমিক চাপ এবং আয়তনের গুণফলের সমষ্টি ডিভাইডেড বাই V1 প্লাস V2, মানে যে দুইটা পাত্র সে দুইটা পাত্রের আয়তন। আর কেস 4 তো মাত্রই পড়লাম, আচা সমান মোচা ইন্টু মোভা, ঠিক আছে? এটা হচ্ছে মানে আমাদের যে ফাইনাল যে সূত্র সেটা তো মাত্রই পড়লাম, আচা সমান মোচা ইন্টু মোভা। তাহলে ডাল্টনের সূত্রে কিন্তু ডাল্টনের আংশিক চাপ সূত্রে আমরা এই 4টা জিনিসের দেখা পেলাম। 1 নাম্বার হচ্ছে মোট চাপ সমান আংশিক চাপের সমষ্টি, মোট চাপ সমান আংশিক চাপের সমষ্টি, ঠিক আছে? তো আমি এই কথাগুলো আরেকবার একটু লিখে দিব তোমাদেরকে, কারণ এগুলোই আমরা ভুলে যাই, এই কারণে আমি আরেকবার লিখতেছি, ঠিক আছে? আরেকবার লিখে দিচ্ছি তোমাদের মনে থাকার জন্য, আমি এটা আরেকবার লিখতেছি তোমাদের জন্য। দেখো তাহলে আমরা কি লিখব? আমরা লিখব ডাল্টন থেকে ডাল্টনের আংশিক চাপ সূত্রের, ডাল্টনের, এটা একটু লিখে নাও, ডাল্টনের আংশিক চাপ সূত্রের গুরুত্বপূর্ণ তথ্য, ডাল্টনের আংশিক চাপ সূত্রে গুরুত্বপূর্ণ তথ্য। 1 নাম্বার তথ্য কি? 1 নাম্বার তথ্য হচ্ছে
মিশ্রণের মোট চাপ সমান উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের সমষ্টি। উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের সমষ্টি। তো এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে লিখতে পারি? ম্যাথমেটিক্যালি আমরা এটাকে লিখতে পারি এইভাবে। তাহলে মিশ্রণের মোট চাপ পি সমান, ধরো একটা গ্যাস আছে P1 প্রথম গ্যাস, দ্বিতীয় গ্যাসের আংশিক চাপ P2, তৃতীয় গ্যাসের আংশিক চাপ P3, এভাবে যদি n সংখ্যক গ্যাস থাকে তাহলে Pn পর্যন্ত। এটা হচ্ছে 1 নাম্বার সূত্র, ঠিক আছে। তারপর 2 নাম্বার সূত্র কি? 2 নাম্বার সূত্র হচ্ছে কেস 1, যেটা যে আমাদের ভিন্ন ভিন্ন পাত্রে গ্যাসকে, আমি এখান থেকে একটু লিখে দিই, বিভিন্ন চাপে সংরক্ষিত গ্যাসকে শূন্য পাত্রে মেশানো হলে, বিভিন্ন চাপে সংরক্ষিত গ্যাসকে শূন্য পাত্রে বা খালি পাত্রে মেশানো হলে, শূন্য বা খালি পাত্রে মেশানো হলে, যদি মেশানো হয় সেই ক্ষেত্রে আমাদের মোট চাপ, এই ক্ষেত্রে আমাদের খালি পাত্রে যদি মেশানো হয় তাহলে সেটা কী হয়ে যাবে? মিশ্রণ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের মিশ্রণের মোট চাপ সমান হবে আমাদের, উপরে বসবে গ্যাসগুলোর প্রাথমিক চাপ এবং আয়তনের গুণফলের সমষ্টি। আর ডিভাইডেড বাই নিচে হবে আমাদের খালি পাত্রের আয়তন, ঠিক আছে, খালি বা শূন্য বা খালি পাত্রের আয়তন। তো এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে প্রুফ করতে পারি? পি সমান, মনে করো 3টা গ্যাস নিয়েছি, তাহলে প্রথম গ্যাসটা মনে করো এ গ্যাস, তাহলে পি এ, চাপ এবং আয়তন কি? পি ভি এ। তারপর আবার মনে করো দ্বিতীয় গ্যাস পি বি ভি বি, আবার তৃতীয় গ্যাস পি সি ভি সি, এদের গুণফলের সমষ্টি, এই যে যোগ করে দিলাম, আর খালি পাত্রের আয়তনটা ভি। তাহলে এটা ছিল আমাদের বিভিন্ন চাপে সংরক্ষিত গ্যাসকে যখন আমরা শূন্য পাত্র বা খালি পাত্রে যখন মিশ্রিত করব তখন মিশ্রণে মোট চাপের ফর্মুলা। তারপর দেখো 3 নাম্বার ফর্মুলা কী ছিল? 3 নাম্বার ফর্মুলা ছিল, যদি দুটি পাত্রের গ্যাসকে আমরা যদি একটা নল দিয়ে সংযুক্ত করে দিই তাহলে সেটা কিভাবে লেখা ছিল? এই যে দেখো, ভিন্ন ভিন্ন চাপে ভিন্ন ভিন্ন পাত্রে সংরক্ষিত গ্যাসকে সূক্ষ্ম নল দ্বারা সংযোগ করা হলে, তাহলে আমরা এভাবে লিখতে পারি, ভিন্ন ভিন্ন পাত্রের গ্যাসকে, এবং এই ক্ষেত্রে মনে রাখবে, এই ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন ভিন্ন চাপে থাকে, দুইটা পাত্রে গ্যাস দুইটা ভিন্ন ভিন্ন চাপে থাকবে, সেম চাপে থাকবে না। ভিন্ন ভিন্ন পাত্রে গ্যাসকে সূক্ষ্ম নল দ্বারা যুক্ত করলে সেই ক্ষেত্রে আমাদের মোট চাপ, যুক্ত করলে সেই ক্ষেত্রে আমাদের মোট চাপ, যুক্ত করলে আমাদের মোট চাপ, এটা হবে আমাদের উপরে সেমভাবে বসবে গ্যাসগুলোর প্রাথমিক চাপ ও আয়তনের গুণফলের সমষ্টি, এবং নিচে বসবে আমাদের ডিভাইডেড বাই গ্যাসগুলোর প্রাথমিক আয়তনের সমষ্টি।
ঠিক আছে, তাহলে মোট চাপ এখানে কি আসবে, পি সমান গ্যাসগুলোর প্রাথমিক চাপ কি P1, আর মনে করো আয়তন V1, আবার আরেকটা গ্যাস মনে করো P2 V2, তাহলে তাদের সমষ্টি আর প্রাথমিক আয়তনের সমষ্টি, তার মানে V1 প্লাস V2। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সূত্র ছিল, যখন আমাদের গ্যাসকে যখন আমরা সূক্ষ্ম নল দিয়ে যুক্ত করব। আর আমাদের ফাইনাল সূত্র কি, আচার সমান মোচা ইন্টু মোভা। ফাইনাল সূত্র হচ্ছে আংশিক চাপ, কোন একটা গ্যাসের আংশিক চাপ হচ্ছে ওই গ্যাস মিশ্রণের, মানে যতগুলো গ্যাস থাকবে সবগুলোর মিশ্রণের যে মোট চাপ ইন্টু ওই গ্যাসের মোল ভগ্নাংশ, যে গ্যাসের আংশিক চাপ বের করতেছ সেই গ্যাসের মোল ভগ্নাংশের গুণফলের সমান। এটাকে আমরা এইভাবে লিখি, এটাকে আমরা লিখি আচা সমান মোচা ইন্টু মোভা। বা যদি এ গ্যাসের আংশিক চাপ বের করো তাহলে সেটা হবে আমাদের পি এ, মোট চাপ কী হবে পি, আর মোল ভগ্নাংশ কী হবে এক্স এ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাগুলো অবশ্যই আগামীকালকের ক্লাসের মধ্যে এই ফর্মুলাগুলো অবশ্যই কী করবা, তোমরা আয়ত্ত করে ফেলবা। কারণ আগামীকালকের আমাদের যে ক্লাসটা হবে, আগামীকালকের ক্লাসটা আমাদের হবে রাত 9টায় আগামীকালকের ক্লাস হবে আমাদের। তো সেই ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে এই ডাল্টনের আংশিক চাপ সূত্র বিষয়ক ম্যাথ করাবো। আগামীকালকের ক্লাসটা শুধুই হবে ডাল্টনের আংশিক চাপ সূত্রের ম্যাথ। কারণ কি, ডাল্টনের আংশিক চাপ সূত্র আমাদের সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিক, এই কারণে এই টপিকটা আমরা দুইটা ক্লাস মিলিয়ে করাচ্ছি। আজকের ক্লাসে আমি হচ্ছে তোমাদেরকে সূত্র সহ বেসিক সহ আমাদের যে ছোটোখাটো যে ম্যাথগুলো সেগুলো করিয়েছি, বাট একটু ডিটেলস ম্যাথ প্লাস হচ্ছে সৃজনশীল প্রশ্ন কিভাবে আসে এই নিয়ে আগামীকাল হচ্ছে তোমাদের একটা ক্লাস থাকবে, যেই ক্লাসটাতে হচ্ছে তোমাদেরকে আমি ডাল্টনের আংশিক চাপ সূত্র রিলেটেড যে সকল সিকিউ আসে, বিভিন্ন বোর্ডে যে সকল সিকিউ আসছে সেগুলোর আলোকে একটা ক্লাস নিব। তো ওই ক্লাসটাতে তোমরা অবশ্যই সবাই উপস্থিত থাকবা। তো এখানেই আমি তাহলে আমাদের আজকের ক্লাসটা শেষ করছি। আশা করছি আজকের ক্লাসটা থেকে তোমরা হচ্ছে খুব সুন্দরভাবে ডাল্টনের আংশিক চাপ সূত্র বিষয়ক যে কনসেপ্টগুলো, আমাদের 4টা সূত্র আমি তোমাদেরকে দেখিয়েছি এবং ফাইনালি কিন্তু 4টা সূত্র তোমাদেরকে আমি লিখে দিলাম। এই সূত্রগুলো হচ্ছে তোমরা বাসায় ভালো করে আজকে অ্যানালাইসিস করো এবং বাড়ির কাজ দেওয়া আছে যেগুলো সেগুলো হচ্ছে বাসায় তোমরা করে রাখো। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আগামীকালকের ক্লাস হবে ঠিক রাত 9টায়, সেই ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।